হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখবো ডেটা মাইনিংয়ের চ্যাপ্টার 2। তো গত লেকচার ভিডিওতে আমি চ্যাপ্টার 1 ডিসক্রাইব করছি। তো যারা আমার আগের লেকচার ভিডিও দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, কাইন্ডলি আগের ভিডিও দেখে আসবেন, কারণ সেখানে আমি ডেটা মাইনিং এর বেসিক কনসেপ্টগুলো, মানে ডেটা মাইনিং কী, কেন এটাকে ইউজ করছি, আমাদের রিয়েল লাইফে ডেটা মাইনিংয়ের ইম্প্যাক্টগুলো কী কী, এর চ্যালেঞ্জেসগুলো কী কী, এই জিনিসগুলো আলোচনা করছি। তো আগের ভিডিওটা দেখে আসবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, শুরুতে বলে দিচ্ছি, কারণ এখানে অনেকগুলো পার্ট আছে। থিওরিটিক্যাল পার্ট আছে, ম্যাথমেটিক্যাল টার্মও আছে। তো থিওরিটিক্যাল পার্টের মধ্যে আমরা দেখবো অবজেক্ট কী, অ্যাট্রিবিউট কী, টাইপস অফ অ্যাট্রিবিউট, ডেটা কী, তারপর ডেটার ক্যারেক্টারিস্টিক্স কী, টাইপস অফ ডেটা, সিমিলারিটি, ডিসিমিলারিটি। এবার ম্যাথের মধ্যে দেখবো হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স, মিন কাওয়াস্কি ডিস্টেন্স, মাহালানোবিস ডিস্টেন্স, বাইনারি সিমিলারিটি, কোসাইন সিমিলারিটি, ড্রব্যাক অফ কোরিলেশন, এনট্রপি। এই যে বিভিন্ন টাইপের জিনিস দেখব, যার কারণে মেনলি এই ভিডিওটা একটু লেন্দি হয়ে যেতে পারে। তবে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে মিনিমাম 10 মার্কের কোশ্চেন কিন্তু আমাদের মিডে আসতেই পারে, কারণ এটা অনেক বড় একটা চ্যাপ্টার। তো একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার ট্রাই করবেন, তাহলে খুব ইজিলি কিন্তু আপনারা এখান থেকে কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে আমরা দেখব অবজেক্ট। অবজেক্ট কি? এ কালেকশন অফ অ্যাট্রিবিউট ডেসক্রাইব অ্যান অবজেক্ট। অর্থাৎ অ্যাট্রিবিউটের কালেকশনই হচ্ছে অবজেক্ট। অ্যাট্রিবিউট কি? তাহলে প্রথমে অ্যাট্রিবিউট দেখে নিই। অ্যান অ্যাট্রিবিউট ইজ এ প্রপার্টি অর ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অবজেক্ট। অর্থাৎ একটা অ্যাট্রিবিউট হচ্ছে অবজেক্টের যে প্রপার্টিসগুলো বা যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, সেগুলোই হচ্ছে অ্যাট্রিবিউট। যেমনটা ধরেন এখানে যে এক্সাম্পলটা সেটা যদি দেখি, তাহলে আমাদের অবজেক্ট এবং অ্যাট্রিবিউট যেটা বুঝতেই সুবিধা হবে। যেমন ধরেন ম্যান, একজন মানুষের কথা বলা হয়েছে যার কিনা নাম আছে এবং এজ আছে, তাই না? তো এই যে নাম আর এজ, নেম আর এজটা হচ্ছে তার অ্যাট্রিবিউট, আর এই যে ম্যান এটা হচ্ছে তার অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে অ্যাট্রিবিউটের সমষ্টি, আর অ্যাট্রিবিউট কি? অবজেক্টের ক্যারেক্টারিস্টিক্সগুলোই হচ্ছে অ্যাট্রিবিউট। ক্লিয়ার? এই এক্সাম্পলটা মনে রাখবেন, তাহলে আপনারা অবজেক্টের অ্যাট্রিবিউট কখনোই সঙ্গে একটা গুলাই ফেলবেন না। তো অবজেক্টকে আমরা আরও নামে রাখতে পারি, সেগুলো হচ্ছে রেকর্ড বলতে পারি, কেস বলতে পারি, স্যাম্পল বলতে পারি, এন্টিটি বলতে পারি, এগুলো বলতে পারি। আর অ্যাট্রিবিউটের এক্সাম্পলটাকে বললাম যে নেম, এজ, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। তো এখানে আরও একটা এক্সাম্পল দেওয়া আছে, আই কালার অফ এ পার্সন, টেম্পারেচার, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। ঠিক আছে? তো আশা করি আপনারা অবজেক্ট এবং অ্যাট্রিবিউট কী এটা বুঝতে পারছেন। তো এখন আমরা দেখব ডেটা। ডেটা কি? কালেকশন অফ ডেটা অবজেক্টস অ্যান্ড দেয়ার অ্যাট্রিবিউটস। বেসিক্যালি ডেটা ইজ কালেকশন অফ ফ্যাক্টস, ভ্যালুস দ্যাট ডিসক্রাইব অবজেক্ট, ইভেন্ট অর কনসেপ্ট। অর্থাৎ ডেটা হচ্ছে কালেকশন অফ ফ্যাক্টস এবং ভ্যালুস। অনেকগুলো র ফ্যাক্ট বা ভ্যালুর সমষ্টি হচ্ছে ডেটা, যেটা কি ডেসক্রাইব করে? ডিসক্রাইব অবজেক্ট, ইভেন্ট অর কনসেপ্ট। অবজেক্ট কি? আমাদের অ্যাক্টিভিটির সমষ্টি হচ্ছে অবজেক্ট, তাই না? অর্থাৎ বিভিন্ন ধরনের ফ্যাক্ট বা ভ্যালুর জন্য আমরা যেটা বুঝতে পারি, যেমন ধরেন একজন মানুষের নাম, এজ দেখে সেই মানুষটাকে আমরা চিনতে পারি, তাই না? সেম জিনিসটাই হচ্ছে এখানে বলা হয়েছে। নাম আর এজ কি? অ্যাট্রিবিউট, আর মানুষটা কি? সে অবজেক্ট। এটাই হচ্ছে বলা হয়েছে ডেটা। যে একজন মানুষের যখন একই সাথে নাম, এজ বা বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকবে, সেই সাথে যে মানুষটাকে যদি রিপ্রেজেন্ট করা হয়, সেটাই হচ্ছে তার ডেটা। যেমন ধর এখানে এক্সাম্পল দেওয়া আছে, এজ ইকুয়াল টু 22, নেম ইকুয়াল টু বব, টেম্পারেচার ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস। তো দেখেন একজন মানুষের এজ দেওয়া আছে, নাম দেওয়া আছে, এগুলো তার অ্যাট্রিবিউট। মানুষটাকে বব, তাই না? এটা হচ্ছে তার অবজেক্ট। এটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে, ডেটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট এবং অবজেক্টের কালেকশন। তো এখন আমরা দেখব অ্যাট্রিবিউট ভ্যালু কি। Attribute values are number or symbols assigned to attribute for a particular object. অর্থাৎ অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে একটা নাম্বার বা সিম্বল, যেটা কিনা অ্যাট্রিবিউটে অ্যাসাইন করা হয় একটা পার্টিকুলার অবজেক্টে, মানে ম্যাপ করার জন্য। যেমন ধরেন এখানে দুইটা টার্ম আছে, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। তো ফার্স্ট আমরা দেখি, সেম অ্যাট্রিবিউট ক্যান বি ম্যাপ টু ডিফারেন্ট অ্যাট্রিবিউট ভ্যালু। অর্থাৎ সেম অ্যাট্রিবিউট বা তাদেরকে ডিফারেন্ট ওয়েতে ম্যাপ করা যায়। যেমন এক্সাম্পল এখানে দেওয়া আছে যে হাইট ক্যান বি মেজার ইন ফিট অর মিটার্স। অর্থাৎ হাইটকে আমরা ফিট অনুযায়ী মাপতে পারি, যে কত বাই কত সে উচ্চতা, ফিট। আর মিটারেও মাপতে পারি তার উচ্চতা কত মিটার, তাই না? বাট সেম জিনিসটাই মাপছি, হাইটকেই মাপছি, বাট দুইটা ডিফারেন্ট ওয়েতে। এটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে সেম অ্যাট্রিবিউট ক্যান বি ম্যাপ ডিফারেন্ট অ্যাট্রিবিউট ভ্যালুস। আবার ধরেন যে ডিফারেন্ট অ্যাট্রিবিউট ক্যান বি ম্যাপ
টু সেম সেট অফ ভ্যালুস, অর্থাৎ সেম অ্যাট্রিবিউটকে যদি আমরা ডিফারেন্ট ওয়েতে ম্যাপ করি সেক্ষেত্রে হতে পারে, আবার ডিফারেন্ট অ্যাট্রিবিউটকে সেম ওয়েতে আমরা ম্যাপ করতে পারি। সেটা কীভাবে? ডিফারেন্ট অ্যাট্রিবিউট হচ্ছে, যেমন ধরেন অ্যাট্রিবিউট ভ্যালু অফ আইডি অ্যান্ড এজ আর ইন্টিজার। আইডি আর এজ এটা কি সেম না, তাই না? দুটো ডিফারেন্ট ভ্যালু, ডিফারেন্ট অ্যাট্রিবিউট, বা তাদেরকে সেম ওয়েতে ম্যাপ করা যাচ্ছে ইন্টিজার ভ্যালু হিসেবে। আইডি একটা ইন্টিজার হতে পারে, রোল 1 2 3 4 এরকম হতে পারে, এজ হতে পারে 21 22 23 এরকম হতে পারে, বাট সবগুলো কি ইন্টিজার ভ্যালু, তাই না? এখানে তো কোনো ফ্র্যাকশন আসার পসিবিলিটিস নেই। অর্থাৎ ডিফারেন্ট টাইপের অ্যাট্রিবিউটকে আমরা সেম টাইপের ভ্যালু দিয়ে ম্যাপ করতে পারছি, আবার একটা ভ্যালুকে মানে অ্যাট্রিবিউটকে আমরা ডিফারেন্ট অ্যাট্রিবিউট ভ্যালু দিয়ে ম্যাপ করতে পারছি। এই জিনিসটা হচ্ছে এখানে বলা হয়েছে, অ্যাট্রিবিউট ভ্যালু ভ্যারি করতে পারে আমাদের অ্যাট্রিবিউটের ধরনের ওপর। এখন দেখব টাইপস অফ অ্যাট্রিবিউট। তো ফার্স্টে হচ্ছে আমরা টাইপসগুলো জেনে নিই, সেটা হচ্ছে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল আর রেশিও। এছাড়া টাইপের অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের আছে। তো ফার্স্টে দেখে নমিনাল কি। নমিনাল অ্যাট্রিবিউটস ভ্যালু অনলি ডিস্টিংগুইশ, অর্থাৎ এই অ্যাট্রিবিউটটা শুধুমাত্র ডিফারেন্স বোঝাতে, অর্থাৎ পার্থক্য বোঝাতে ইউজ করা হয়, যে ইকুয়াল অর ইকুয়াল নট ইকুয়াল এরকম। যেমন ধরেন আইডি নাম্বার, মেল ফিমেল, এই টাইপের জিনিসগুলো হচ্ছে নমিনাল অ্যাট্রিবিউট। আইডি নাম্বার কি ইকুয়াল নাকি ইকুয়াল না, একটা আমরা যদি ইনসার্ট দিই সেক্ষেত্রে সেটা শো করতে পারে, বা একটা জায়গা থেকে আমরা অনেকগুলো এন্ট্রি নিলাম, কতগুলো মেয়ে কতগুলো ছেলে সেগুলো খুঁজে বের করবে, মানে ইকুয়াল আর ইকুয়াল না এই জিনিসটা খুঁজে বের করা হচ্ছে নমিনাল অ্যাট্রিবিউট। এরপর হচ্ছে অর্ডিনাল। অর্ডিনাল অ্যাট্রিবিউট কি? অর্ডিনাল অ্যাট্রিবিউট ভ্যালু অর্ডার অবজেক্টস, অর্থাৎ অর্ডিনাল হচ্ছে আমাদের যে অ্যাট্রিবিউটগুলোকে সেগুলোকে ক্রম অনুসারে সাজায়, অর্থাৎ অর্ডারিং করে। যেমন কোনো কিছু র্যাঙ্কিং হতে পারে। র্যাঙ্কিং বলতে এই যে গুড, বেটার, বেস্ট, তাই না? এখানে কী বলছে? বেটার হচ্ছে গুডের থেকে ভালো, বেস্ট হচ্ছে বেটারের থেকে ভালো। এই যে র্যাঙ্কিংটা বা একটা ক্রম অনুসারে সাজাচ্ছে, অর্ডার অনুসারে সাজাচ্ছে, সেটাই হচ্ছে অর্ডিনাল ভ্যালু বা অর্ডিনাল অ্যাট্রিবিউট ভ্যালু। ক্লিয়ার? এবার হচ্ছে ইন্টারভাল। ইন্টারভাল অ্যাট্রিবিউট ডিফারেন্স বিটুইন ভ্যালুজ অ্যান্ড মিনিংফুল, অর্থাৎ ইন্টারভাল হচ্ছে মানে আমাদের মানের মধ্যে পার্থক্যগুলোকে বোঝায়। যেমন ধরেন ক্যালেন্ডারের ডেট, টেম্পারেচার ইন সেলসিয়াস আর ফারেনহাইট। অর্থাৎ ক্যালেন্ডারের ডেট কী হয়, আমাদের ডিফারেন্ট ভ্যালু মানে মিন করে, বাট সেগুলো কি পার্থক্য বোঝায় না। যেমন তারিখ আইডেন্টিফাই করা হয় যে আজকে 1 তারিখ, এরপরে 2 তারিখ, 3 তারিখ, এভাবে আগে থাকবে, মানে একটা ভ্যালুকে তো সে মিনিং করছে না, এই জিনিসটা হচ্ছে এখানে বলা হয়েছে। আবার টেম্পারেচার কি? বাড়তে পারে, কমতে পারে, এই যে প্লাস মাইনাস যেটা বোঝাচ্ছে, টেম্পারেচার বাড়তেও পারে, কমতেও পারে, এটা হচ্ছে আমরা টেম্পারেচারের ডিফারেন্সটা এখান থেকে বুঝতে পারি। ইন্টারভাল হচ্ছে এটা। আর রেশিও ভ্যারিয়েবলস বোথ ডিফারেন্স অ্যান্ড রেশিও আর মিনিংফুল। এখানে কি করা হয়? গুণ এবং ভাগের কাজ করা হয়, যোগ বিয়োগের কাজ কিন্তু রেশিওতে করা হয় না। তো এটার এক্সাম্পল হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, এজ, লেন্থ, এগুলো হচ্ছে রেশিওর এক্সাম্পল। তো রেশিও কী করে? আমাদের যে ভ্যারিয়েবলগুলো আমরা রেশিও ভ্যারিয়েবলগুলো সেগুলোর মধ্যে ডিফারেন্সকে খুঁজে বের করে, সেই সাথে একসাথে রেশিও বা অনুপাতকেও খুঁজে বের করে। যেমন ধরেন এজের মধ্যে আমরা ডিফারেন্স বুঝতে পারি, আবার সেখান থেকে একটা রেশিও আনা চাই যে এই এজ থেকে এই এজের মানুষ হচ্ছে এখানে কয়জন আছে। বা একটা লেন্থের মধ্যে আমরা লেন্থের ডিফারেন্স বুঝতে পারি, যে লেন্থ যদি বাড়ে কমে সেটা বোঝা যায়। আবার সেখানে কি হয়, আমরা সেখানে একটা অনুপাত বা রেশিও কিন্তু বের করতে পারি সবগুলো লেন্থের মধ্যে থেকে, একটা স্পেসিফিক এরিয়া থেকে বের করতে পারি না। এটাই হচ্ছে রেশিও টাইপ অ্যাট্রিবিউট। তো এখন দেখব ডিফারেন্স বিটুইন রেশিও অ্যান্ড ইন্টারভালস, অর্থাৎ রেশিও ইন্টারভালের মধ্যে ডিফারেন্সগুলো কী কী তাহলে, কারণ দুটোই কী করছে, আমাদের অ্যাক্টিভিটির মধ্যে পার্থক্যগুলোকে খুঁজে বের করছে, তাই না? তাহলে রেশিও হচ্ছে হ্যাজ এ ট্রু 0 পয়েন্ট, 0 কেজি ইকুয়াল টু নো ওয়েট, আর ইন্টারভাল হচ্ছে নো ট্রু 0 পয়েন্ট, 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু অ্যাবসেন্স অফ টেম্পারেচার। অর্থাৎ রেশিও এবং ইন্টারভালের মধ্যে পার্থক্যটাই হচ্ছে রেশিওতে ট্রু 0 পয়েন্ট থাকে, যেমন 0 কেজি, মানে 0 কেজি যদি ওয়েট থাকে তাহলে সেখানে কোনো ওয়েট নাই, মানে ওজন নাই, তাই না? কিন্তু ইন্টারভালে কী হয়, ট্রুলি 0 পয়েন্ট থাকে, মানে 0 পয়েন্ট ট্রুলি 0 পয়েন্ট থাকে না। যেমন 0 ডিগ্রি সেলসিয়াস পরে কি তাপমাত্রা নেই, এমন তো না, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াসকে আমরা ক্যালকুলেট করতে পারি না। এই জিনিসটা বলেছে যে রেশিওতে 0 ডিগ্রি মানে 0 পয়েন্ট হচ্ছে করে না, কাজ করে না, কারণ 0 কেজি ওয়েট তো কোনো ওয়েটের মধ্যে পড়ে না। বাট ইন্টারভালে 0 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু একটা মিনিংকে ভ্যারি করে, তাই না? এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। এবার আমরা দেখব ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস অ্যাট্রিবিউট। তো ডিসক্রিট অ্যাট্রিবিউট কি?
ডিসক্রিট অ্যাট্রিবিউট হচ্ছে কাউন্টেবল ভ্যালুস। কাউন্টেবল ভ্যালু মানে যে ভ্যালুগুলোকে কাউন্ট করা যায় বা গণনা করা যায়। যেমন ধরেন এখানে এক্সাম্পল হিসেবে আছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস, আইটি কতজন স্টুডেন্ট আছে সেটা কাউন্ট করা যায়, আইটি কতগুলো আছে সেগুলো কাউন্ট করা যায়, তাই না? এগুলো হচ্ছে ডিসক্রিট অ্যাট্রিবিউট। বাইনারি অ্যাট্রিবিউট আর স্পেশাল কেস অফ ডিসক্রিট অ্যাট্রিবিউট। কারণ কি বলেন তো, বাইনারিতে কী হয়, আমাদের হয় 0 নাহলে 1, এর বাইরে কি অন্য কোনো পসিবল কেস ওখানে আসে? 0 1 বাদে অন্য কোনো সংখ্যা তো সেখানে আসে না, তাই না? এই জন্য এটাকে বলা হয় বাইনারি হচ্ছে একটা ডিসক্রিট অ্যাট্রিবিউটের স্পেশাল কেস। এরপর হচ্ছে দেখব কন্টিনিউয়াস অ্যাট্রিবিউট কি। কন্টিনিউয়াস অ্যাট্রিবিউট হচ্ছে ইনফাইনাইট পসিবল ভ্যালুজ উইদিন এ রেঞ্জ, অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ইনফাইনাইট পসিবল ভ্যালুজ হচ্ছে কন্টিনিউয়াস অ্যাট্রিবিউট। যেমন ধরেন যদি এখানে বলি হাইট, হাইট কী হতে পারে? 5 ফুট হতে পারে, 6 ফুট হতে পারে, 5 ফুট 2 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি, 5 ফুট 5 ইঞ্চি, এরকম হতে পারে। মানে এই যে একই রেঞ্জের মধ্যে অনেকগুলো রেঞ্জকে বা অনেকগুলো পসিবল ভ্যালুসকে এখানে অ্যাসাইন করা যায়, তাই না? তো এই জন্য হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালুর এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে টেম্পারেচার, হাইট। টেম্পারেচার হতে পারে 30.1 ডিগ্রি সেলসিয়াস, 30.5 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড সো অন, এরকমভাবে হতে পারে। তো এই জন্য হচ্ছে টেম্পারেচার, হাইট এগুলোকে বলা হয়েছে কন্টিনিউয়াস অ্যাট্রিবিউট। আর স্টুডেন্ট আইডি এগুলো তো একটা স্পেসিফিক রেঞ্জ, তাই না? এই জন্য এগুলোকে বলা হয়েছে ডিসক্রিট অ্যাট্রিবিউট। এখন আমরা দেখব অ্যাসিমেট্রিক অ্যাট্রিবিউট কী। অ্যাসিমেট্রিক অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাট্রিবিউট হোয়ার অনলি আউটকাম ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ যেখানে কিনা আউটকামটা ইম্পর্টেন্ট, অ্যাট্রিবিউটের যাই থাকুক না কেন আউটকাম কী আসে সেটার বেস করে অ্যাট্রিবিউটকে মূল্যায়ন করা হয়। যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ইন ডিজিজ টেস্টিং অনলি পজিটিভ ম্যাটার্স মোর দেন নেগেটিভ, অর্থাৎ একটা যদি রোগ নির্ণয় করতে চাই সেক্ষেত্রে যখন আমাদের যে আউটকামটা সেটা পজিটিভ আসে তখন সেটা ম্যাটার করে, বাট যখন সেটা নেগেটিভ আসে তখন সেটা ম্যাটার করে না, তাই না? পজিটিভ আসে তখন আমরা চিন্তা করি যে এখান থেকে কীভাবে আউটকাম মানে ওভারকাম করা যায়, কীভাবে সুস্থ হওয়া যায় বা এটাকে কীভাবে রোগটাকে নির্মূল করা যায়, এই কাজগুলো হচ্ছে বলা হয়েছে। এটা হচ্ছে অ্যাসিমেট্রিক অ্যাট্রিবিউট, যেখানে কিনা আউটকামের ভ্যালুটাই ভ্যারি করে, যে আমাদের কোন আউটকাম আসছে সেটার উপরে ডিপেন্ড করে অ্যাট্রিবিউটকে মূল্যায়ন করা হয়। এখন আমরা দেখব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটা। তো ডেটার যেই ক্যারেক্টারিস্টিক সেটা মিলে 4 ধরনের। এটা হচ্ছে ডাইমেনশনালিটি, স্পারসিটি, রেজুলেশন আর সাইজ। ডাইমেনশনালিটি কি? নাম্বার অফ অ্যাট্রিবিউট, অর্থাৎ অ্যাট্রিবিউটের সংখ্যাগুলোকেই হচ্ছে ডাইমেনশনালিটি বলা হয়। স্পারসিটি কি? মেনি জিরো আর এমটি ভ্যালু, অর্থাৎ ডেটার যে শূন্য সেট বা খালি যে এমটি সেটগুলো সেগুলোকেই হচ্ছে স্পারসিটি বলা হয়। রেজুলেশন কি কাকে নির্দেশ করে? লেভেল অফ ডিটেল, হাই অর লো, অর্থাৎ ডেটার যে ডিটেলস বিবরণ বা যে লেভেলগুলোকে নির্দেশ করা হয় বা ডেটা রেজুলেশন কি হাই নাকি লো সেগুলোই হচ্ছে রেজুলেশন। আর সাইজ, অ্যামাউন্ট অফ ডেটার পরিমাণটাই হচ্ছে ডেটার সাইজ। এগুলো ছিল ডেটার ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা দেখব টাইপস অফ ডেটা সেট। কত সেটের ডেটা হতে পারে? রেকর্ড টাইপের হতে পারে, গ্রাফ টাইপের হতে পারে, অর্ডার টাইপের হতে পারে। রেকর্ড বলতে ডেটা ম্যাট্রিক্স, ডকুমেন্ট ডেটা, ট্রানজ্যাকশনাল ডেটা এগুলোকে বোঝা হচ্ছে রেকর্ড ডেটা হিসেবে। গ্রাফ হিসেবে হচ্ছে ওয়েব লিঙ্কস, মলিকুলার স্ট্রাকচারস, এগুলো হচ্ছে গ্রাফ হিসেবে মানে গ্রাফ ডেটা সেট হিসেবে ইউজ করা যেতে পারে। অর্ডার ডেটা সেট হিসেবে হতে পারে স্পাইটাল ডেটা, টেম্পোরাল ডেটা, সিকোয়েন্সিয়াল ডেটা, জেনেটিক সিকোয়েন্স, এগুলো হচ্ছে অর্ডার ডেটা। তাহলে রেকর্ড বলতে ডকুমেন্টের মধ্যে কী হয়? ডেটাকে রেকর্ড করা হয়। মলিকুলার স্ট্রাকচার বা ওয়েব লিঙ্কের মধ্যে কী হয়? গ্রাফকে রিপ্রেজেন্ট করা হয়, যে ডেটার রেশিওটা কেমন, আপস অ্যান্ড ডাউন কেমন হচ্ছে সেগুলো। আর অর্ডার ডেটা বলতে যদি আমি সহজটাই আসি, জেনেটিক সিকোয়েন্স ডেটা। জেনেটিক সিকোয়েন্সে কী করা হয়? আমাদের প্যাটার্নকে খুঁজে বের করে সে আন্দাজে ডেটাকে অর্ডার ক্রমে সাজানো হয়, তাই না? তো এই জিনিসটাই হচ্ছে অর্ডার ডেটা সেট। তো এগুলো ছিল আমাদের মেনলি টাইপস অফ ডেটা সেট। তো এখন আমরা দেখব ডেটা কোয়ালিটি ইস্যুস। ডেটা কোয়ালিটি ইস্যুগুলো কী হতে পারে? নয়েজ হতে পারে, আউটলায়ার্স হতে পারে, মিসিং ভ্যালু হতে পারে, ডুপ্লিকেট ডেটা হতে পারে। নয়েজ বলতে কী বোঝাচ্ছে? নয়েজ হচ্ছে র্যান্ডম ইরর। যেমন ধরেন ডেটাগুলো যে বিভিন্ন ত্রুটি থাকতে পারে, র্যান্ডমলি যে ত্রুটিগুলো, এলোমেলো যে ত্রুটিগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে নয়েজ হিসেবে কাউন্ট করা হয়। আউটলায়ার্স কি? ডেটা পয়েন্টস ভেরি ডিফারেন্ট ফ্রম আদার্স, অর্থাৎ ডেটার যে পয়েন্টগুলো সেগুলো যদি অন্য টাইপের ডেটা পয়েন্ট থেকে অনেক বেশি ডিফারেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে আউটলায়ার ইরর আসতে পারে। এরপর হচ্ছে মিসিং ভ্যালু, ডেটা নট রেকর্ডেড, অর্থাৎ ডেটাকে আমরা রেকর্ড করতে পারিনি বা কোনো কারণে ডেটাকে ডেটা রেকর্ডের সময় সেটা মিস হয়ে গেছে। যেমন ধরেন একটা ফর্ম আপনাকে দেওয়া হলো, আপনি সেখানে আছে নাম, এজ, আপনার সিজি, এগুলো ফিল আপ করতে হবে। আপনি আপনার নাম, এজ, কন্ট্যাক্ট নাম্বার দিলেন বাট সিজি দিলেন না,
তো এটা কি মিসিং ভ্যালু, আপনি তো কোনো মানে সেখানে কোনো এন্ট্রি দেননি, তাই না? তো এটাই হচ্ছে মিসিং ভ্যালু। আর সেম ডেটা স্টোর মাল্টিপল টাইমস, এটা হচ্ছে ডুপ্লিকেট ডেটা। অর্থাৎ হতে পারে কি নেম, একই নাম একাধিক মানুষের থাকতেই পারে, বাট তাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় তার রোল দিয়ে বা তার অন্যান্য যেই এক্সট্রা যেইগুলো থাকে ভ্যালুগুলো থাকে সেগুলো দিয়ে, তাই না? কন্ট্যাক্ট নাম্বার, আইডি, এগুলো দিয়ে করা যায়। কিন্তু যদি শুধু নেমকে আমরা ইনসার্ট করতে চাই, ধরেন আপনার নামের নাম তো অনেকে থাকতে পারে, তো সেক্ষেত্রে কী হবে, আপনার নাম তার নামের সাথে মিলে গেলে এটা কী হয়ে গেল, ডুপ্লিকেট ডেটা। তো এটাও কিন্তু একটা ইস্যু অ্যারাইজ করতে পারে যদি আমরা সিঙ্গেলভাবে চিন্তা করি, শুধু নেমের ক্ষেত্রে চিন্তা করি, অন্য কোনো ভ্যালুকে আমরা সেখানে ইনসার্ট দিতে পারবো, শুধু নেমকে ইনসার্ট দিতে হবে সেই ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে ডেটা কোয়ালিটি ইস্যু। তো এগুলো থাকলে ডেটা কোয়ালিটিটা কিছুটা ড্যামেজ হয়ে যায়। ততটুকু সম্ভব আমরা নয়েজ, আউটলায়ার, মিসিং ভ্যালু এবং ডুপ্লিকেট ডেটাকে রিডিউস করার ট্রাই করবো ডেটার কোয়ালিটিকে ইনহ্যান্স করার জন্য। তো এখন আমরা দেখব খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হচ্ছে সিমিলারিটি অ্যান্ড ডিসসিমিলারিটি। তো নাম শুনে তো বুঝতে পারছেন যে আমরা কী নিয়ে কথা বলছি, সিমিলারিটি আর ডিসসিমিলারিটি, অর্থাৎ কতটুকু মানে একই রকম কতটুকু এবং ডিফারেন্ট কতটুকু সেটা পরিমাপ করা হচ্ছে সিমিলারিটি এবং ডিসসিমিলারিটি। অর্থাৎ সিমিলারিটি হচ্ছে নিউমেরিক্যাল মেজারমেন্ট অফ হাউ অ্যালাইক অর সিমিলার টু ডেটা অবজেক্টস আর। দুইটা ডেটা অবজেক্টকে যদি আমরা চিন্তা করি সেটা কতটুকু অ্যালাইক বা কতটুকু সিমিলার সেটার পরিমাণটা নির্দেশ করা হচ্ছে বা মেজার করা হচ্ছে সিমিলারিটি। আর ডিসসিমিলারিটি কি, তার অপোজিট, অর্থাৎ দুইটা অবজেক্ট মানে ডেটা অবজেক্ট কতটুকু একটা থেকে আরেকটা ডিফারেন্স সেটাই হচ্ছে মেজার করে ডিসসিমিলারিটি। ক্লিয়ার? তো এখানে হচ্ছে মূল কথা এটা যে সিমিলারিটি হচ্ছে একটা নিউমেরিক্যাল মানে মেজারমেন্ট করে, যার ফলে আমরা বুঝতে পারি যে দুটো অবজেক্ট কতটুকু সিমিলার বা কতটুকু একই রকম। তো এটার রেঞ্জ সাধারণত 0 থেকে 1-এর মধ্যে হয়ে থাকে। আর ডিসসিমিলারিটি কি, দুইটা অবজেক্ট কতটুকু একটা থেকে আরেকটা ডিফারেন্স বা কতটুকু ভিন্নতা আছে তাদের মধ্যে, এটাই হচ্ছে পরিমাপ করে কে ডিসসিমিলারিটি পরিমাপ করে বা মেজার করে। তো এটার রেঞ্জ সাধারণত 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত হয়ে থাকে, তো মিনিমাম 0। তো এই যে সিমিলারিটি ডিসসিমিলারিটি মেজার করা হয় এটাকে বলা হয় প্রক্সিমিটি। প্রক্সিমিটি মেজারমেন্টের মাধ্যমে আমরা সিমিলারিটি ডিসসিমিলারিটিকে মেজার করতে পারি। তো আসেন আমরা এখন একটু ম্যাথ দেখি। থিওরিক্যাল পার্ট দেখতে দেখতে আপনারা নিশ্চয়ই বিরক্ত হয়ে গেছেন, তো এখন একটু ম্যাথমেটিক্যাল টার্মে আসা যাক। তো ফার্স্টে আমরা দেখব ডিস্টেন্সের ম্যাথ। এখানে হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স দেখব ফার্স্টে। তার ফর্মুলা দেওয়া আছে হচ্ছে এখানে d = x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলা। তো আমরা একটা এক্সাম্পল দেখি, তো আমাদের ডিস্টেন্স মানে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা বুঝতে ইজি হবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এবং 4টা পয়েন্ট দেওয়া আছে, P1 P2 P3 P4, 4টা পয়েন্ট, এবং তাদের xy এর মান দেওয়া আছে। P1 এ হচ্ছে 0 2, P2 তে হচ্ছে 2 0, P3 তে 3 1 আর P4 এ হচ্ছে 5 1। এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে। এখন এখান থেকে বলা হয়েছে আমাদের ইকুইডিয়ান ডিস্টেন্সকে বের করতে সবগুলো পয়েন্টের মধ্যে। সেটা কীভাবে ক্যালকুলেট করা যায়, আমরা পয়েন্ট থেকে পয়েন্টের ডিস্টেন্স হিসাব করবো, মানে এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট, এর মধ্যে ডিফারেন্স, আবার এটার সাথে এটার ডিফারেন্স, এটার সাথে এটার ডিফারেন্স, এরকমভাবে ডিফারেন্সগুলোকে ক্যালকুলেট করব। তো ফার্স্টে যদি আমি দেখি P1 এবং P1 দুটোই কি সেম ভ্যালু, তাহলে এখানে 0। আবার P2 সেম ভ্যালু, এই জন্য 0। P3 সেম ভ্যালু, এই জন্য 0। P4 এখানেও সেম ভ্যালুর জন্য 0। অর্থাৎ কি ডায়াগোনালি সবগুলো 0 হয়ে গেল। তাহলে আমাদের কি ডিফারেন্স বের করতে হবে, ডিস্টেন্স বের করতে হবে কোনগুলো, P1 P2 P1 P3 P1 P4, P2 P1 P2 P3 P2 P4, P3 P1 P3 P2 P3 P4, অর্থাৎ যেটার সঙ্গে যেটা সিমিলারিটি হবে না সেগুলোকে ক্যালকুলেট করব। ক্লিয়ার? তাহলে আমরা ফার্স্টে দেখি P1 তো সেম, এর জন্য 0, কোনো ডিস্টেন্স নাই। আমরা দেখব দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্স, তাহলে P1 এর সাথে P2 ডিফারেন্স আমরা এখন ক্যালকুলেশন করবো। সেটা কীভাবে করা যায়, P1 আর P2 মানগুলো কী দেওয়া আছে, P1 দেওয়া আছে 0 2 আর P2 এর মান দেওয়া আছে 2 0, তাই না? এই যে আমি এটা আপনাদের বোঝানোর সুবিধার জন্য এখানে লিখে নিয়েছি। এই যে এখানে হচ্ছে P1 0 2 আর P2 হচ্ছে 2 0 দেওয়া আছে। এখান থেকে আমরা এই যে ফর্মুলাটা দেওয়া আছে এখানে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো দেখেন এটা হচ্ছে আমাদের x1 y1, এটা হচ্ছে x2 y2, তাই না? তাহলে আমাদের কোশ্চেনে কী বলা হয়েছে, x2 - x1, তাহলে এটা x1 y1 x2 y2, তাহলে x2 হচ্ছে এইটা, x1 হচ্ছে এইটা, তাই না? তো এখানে হচ্ছে 2 - 0 প্লাস y2 - y1, তাহলে 0 - 2। এই যে এটা হচ্ছে ফর্মুলাটা মুখস্থ করবেন, তাহলে আপনারা খুব ইজিলি এখান থেকে ম্যাথ করতে পারবেন।
এই যেখানে আমি লিখে নিয়েছি কোনটা x1 y1 x2 y2। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় এরকমভাবে নোট করে নেবেন যে কোনটা x1 কোনটা y1 কোনটা x2 কোনটা y2। তাই আমরা এখানে লিখে নিলাম x2 - x1 y2 - y1 লিখে নিলাম ভ্যালুগুলো। এখন জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এখানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার, তাহলে 4 + 4 করলে √8 আসছে, √8 করলে পাচ্ছি আমরা 2.828। তো এই মানটা আমরা এখানে P2 ঘরে অর্থাৎ P1 থেকে P2 ডিস্টেন্সটা লিখে নিয়েছি। সিমিলার ওয়েতে এখন আমরা কী করবো, P3-র জন্য ক্যালকুলেশন করবো। P3-র জন্য আমি সিমিলার ওয়েতে লিখে নিয়েছি। তো P3 অনেক কী দেওয়া ছিল, মানে P1-এর সাথে P3-র, তাহলে এই যে P1 P2 বের করলাম, এখন P1 P3 বের করতে হবে না, তাহলে P1 কত দেওয়া আছে 0.2 আর P3 কত দেওয়া আছে 3.1। এই যে এখানে আমি লিখে নিয়েছি এবং এটা হচ্ছে x1 y1 x2 y2 এটাও লিখে নিয়েছি পাশে, যদি আপনাদের বুঝতে অসুবিধা সেখান থেকে দেখে নেবেন। তো আমরা কি করব, এই ইউক্লিডিয়ান্সের সূত্র অ্যাপ্লাই করব, তাই না? ইউক্লিডিয়ান সূত্রটা হচ্ছে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, আর পুরোটার হচ্ছে রুট করতে হবে, তাই না? তাহলে এখন দেখেন আমাদের x2 - x1, x2 কোনটা 3 আর x1 কোনটা 0, তা 3 - 0 হোল স্কোয়ার প্লাস y2-র মান হচ্ছে 1 - 2, যে y1 2, তাহলে 1 - 2 হোল স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার করলে আসছে 9 + 1 10, √10 করলে পাচ্ছে কত 3.162। এটা হচ্ছে আমাদের এই P1 থেকে P3, অর্থাৎ P1 থেকে P3 ডিস্টেন্স হচ্ছে এটা। সিমিলার হতে P1 থেকে P4, P2 থেকে P1, P2 থেকে P3, P2 থেকে P4, কারণ P2 থেকে P2 কোনো ডিফারেন্স নেই, সেজন্য হচ্ছে এখানে 0 হচ্ছে। সিমিলার ওয়েতে আমরা এখন এগুলোকে ক্যালকুলেশন করে নেব। তো আমি দুইটা ক্যালকুলেশন দেখাই দিলাম, সেম ওয়েতে বাকি ক্যালকুলেশনগুলো সিমিলার ওয়েতে হবে। তো হোপফুলি আপনারা ইউক্লিডিয়ান ডিস্টেন্স কীভাবে বের করতে হয় সেটা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব মিনকাউস্কি ডিস্টেন্স। মিনকাউস্কি ডিস্টেন্সের এখানে ফর্মুলা মেনলি হচ্ছে এইটা, যে x2 - x1 মডুলাস অফ পাওয়ার r প্লাস y2 - y1 হবে এখানে, y2 - y1 মডুলাস অফ পাওয়ার r, আর পুরোটার পাওয়ার হচ্ছে 1/r, ঠিক আছে? বাট এখানে হচ্ছে 3টা ফর্মুলা আছে মেনলি। সেখানে হচ্ছে কীরকম, যে আমাদের যদি r এর মান 1 হয় তাহলে সেটা হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্স হবে, এবং এটাকে আরেক নামে ডাকা হয় সিটি ব্লক ডিস্টেন্স বা ট্যাক্সি ক্যাব ডিস্টেন্সও বলা হয়। যদি r এর মান 2 হয় তাহলে সেটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স, যেটা আমরা একটু আগে দেখলাম। তো এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা কি ইউক্লিডিয়ান ডিস্টেন্স, আরেকটা নাম হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্রেট লাইন ডিস্টেন্স। আর r এর মান যদি ইনফাইনাইট হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে সুপারমাম ডিস্টেন্স, এটাকে আরেকটা নামে ডাকা হয় এল ম্যাক্স নর্ম বা এল ইনফাইনাইট নর্ম, এগুলো নামে ডাকা হয়। তারপরে কোশ্চেনে যদি ম্যানহাটন ডিস্টেন্স, ইউক্লিডিয়ান ডিস্টেন্স বা সুপারমাম ডিস্টেন্স না লিখে যদি সিটি ব্লক, স্ট্যান্ডার্ড স্ট্রেট লাইন ডিস্টেন্স বা এল ম্যাক্স নর্ম এগুলো লেখা থাকে তাহলে কিন্তু কনফিউজড হবেন না যে কোনটা বলা হয়েছে। এই জন্য এটাকে আমি দেখিয়ে দিলাম যে r এর মান 1 হলে এইটা, r এর মান 2 হলে এইটা, r এর মান ইনফাইনাইট হলে এইটা। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে এই মিনকাউস্কি ডিস্টেন্সে আসলে কীভাবে কাজ করে। তো এই যে আমি ইউক্লিডিয়ান ডিস্টেন্সের যেই এক্সাম্পলটা দেখাচ্ছি সেম এক্সাম্পলটা এখন আমরা দেখবো মিনকাউস্কি ডিস্টেন্সের ক্ষেত্রে। তবে 3টা ক্ষেত্রে দেখবো, যখন r এর মান 1 হবে, r এর মান 2 হবে এবং r এর মান ইনফাইনাইট হবে, 3টা ক্ষেত্রে আমরা এই এক্সাম্পলটাকে সলভ করবো সেম এক্সাম্পলটাতেই। তো আমি কী বলছিলাম, যদি r এর মান 1 হয় তাহলে সেটা কী ডিস্টেন্স, সেটা হচ্ছে আমাদের ম্যানহাটন ডিস্টেন্স, তাই না? এই যে r এর মান 1 হলে ম্যানহাটন ডিস্টেন্স বা সেটাকে সিটি ব্লক ডিস্টেন্স বা ট্যাক্সি ক্যাব ডিস্টেন্সও বলা হয়ে থাকে। তো যখন r এর মান 1 হবে তখন আমরা এটাকে কীভাবে ক্যালকুলেট করতে পারি, তার ফর্মুলা হচ্ছে এখানে L1 বলতে R1 বোঝাইছি এখানে, মানে যখন 1 হবে আর কি। এটার ফর্মুলা হচ্ছে x2 - x1 মডুলাস এটার প্লাস y2 - y1 এর মডুলাস, এটাকে যোগ করে দিলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের L1 বা R1 এর জন্য ম্যানহাটন ডিস্টেন্স ফর্মুলা ইউজ করে এই প্রবলেমটার সলিউশন। তাহলে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটু এক্সাম্পলটা করে নিয়েছি। তাহলে এখানে আমরা কি দেখছি, আবার সিমিলার ওয়েতে যে দুটা পয়েন্টে আমাদের ডিফারেন্স চেক করব। P1 এর কোনো ডিফারেন্স আছে? নাই, 0। P2 এর কোনো ডিফারেন্স আছে? 0। P3 এর কোনো ডিফারেন্স নাই, 0। P4 এর 0, অর্থাৎ ডায়াগোনালি এগুলো সব 0। তাহলে আমরা ডিফারেন্স বের করবো P1 P2 P1 P3 P1 P4, P2 P1 P2 P3 P2 P4, এরকমভাবে ডিস্টেন্সগুলো বের করবো। তাহলে ফার্স্টে আমরা দেখবো P1 এর সাথে P1 তো সেম, এই জন্য 0। P1 এর সাথে P2 ডিফারেন্স কত। তাহলে এখন আমরা দেখি P1 আর P2 দেওয়া আছে কত, P1 হচ্ছে 0.2 আর P2 হচ্ছে 2.0, তাই না? তো এই যে আমি এখানে একটু ম্যাথটা করে নিয়েছি। তাহলে
আবার সিমিলার ওয়েতে x2 মাইনাস x1 এটার মডুলাস প্লাস y2 মাইনাস y1, তাহলে x2 মাইনাস x1 x2 মাইনাস x1 করলে কত হচ্ছে 2 মাইনাস 0 2 প্লাস y2 মাইনাস y1 0 মাইনাস 2, তাহলে মাইনাস 2 হয়ে গেল। এটার মডুলাস করলে আসছে 2 প্লাস 2, এখানে আমরা পাচ্ছি 4, তাহলে p1 থেকে p2 ডিফারেন্স হচ্ছে 4। সিমিলার ওয়েতে আমরা যদি করতে চাই p1 থেকে p3 জন্য, তাহলে p1 কত 0 2 আর p3 হচ্ছে 3 1, তাই না? তাহলে আমরা সেম কাজটা এখানে আবার অ্যাপ্লাই করব, x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1 p1 আর p3 জন্য। তাহলে p1 আর p3 কত দেওয়া আছে, p1 দেওয়া আছে 0 2 আর p3 দেওয়া আছে 3 1, তাহলে 3 মাইনাস 0 x2 মাইনাস x1, তাহলে 3 মাইনাস 0 করলে কত আসছে 3 মাইনাস 0 করলে 3, আর এখানে y2 মাইনাস y1 করলে 1 মাইনাস 2 করলে মাইনাস 1, তাই না? তাহলে 3 আর মাইনাস 1 এর মডুলাস করে যোগ করে দেবো 3 প্লাস 1, এখানে আসছে 4। তো এটা আমাদের ডিস্টেন্স হয়ে গেল p1 থেকে p3 ডিস্টেন্সও 4। সিমিলার ওয়েতে p1 থেকে p4 এর জন্য বের করব, সেম ফর্মুলা ইউজ করে, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবেন, আর এখান থেকে মান দেওয়াই আছে। এরকমভাবে আপনারা এই ডিস্টেন্সটাকে যদি আর এর মান 1 হয় অর্থাৎ ম্যানহাটন ডিস্টেন্স হয় সেক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ হবে। যদি ইউক্লিডিয়ান ডিস্টেন্স হয়, একটু আগে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্সের সূত্র জানলাম, তাই না? এই যে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের সূত্রটা হচ্ছে এইটা। সিমিলার ওয়েতে আমি যে এরকম দেখালাম একটু আগে ইউক্লিডিয়ান ডিস্টেন্স কীভাবে বের করতে হয়, সেম ফর্মুলা ইউজ করে সেম ওয়েতে আপনারা ইউক্লিডিয়ান ডিস্টেন্সটাও যদি আর এর মান 2 হয় সেক্ষেত্রে বের করে নেবেন সেম। আর একটা ইয়ে কী ছিল সেটা হচ্ছে এল এর মান যদি বা আর এর মান যদি ইনফাইনাইট হয় সেক্ষেত্রে তাহলে আমাদের কী হবে, সেটা হচ্ছে সুপারমম ডিস্টেন্স, তাই না? সেক্ষেত্রে আমরা ম্যাক্স ভ্যালুকে নিব। আমরা যেই ইয়েটা বের করলাম প্রথমে আর এর মান যদি 1 হয় সেম জিনিসটাই নিব, বাট যেখান থেকে আমরা ম্যাক্স ভ্যালু পাবো সেটাকে আমরা নিয়ে নিব। সেটা কীভাবে ক্যালকুলেট করতে হয়, এই যে আমি একটু দেখাচ্ছি প্রথমেই। আমাদের দেখেন সিমিলার ওয়েতে কি p1 থেকে p1 এর কোনো ডিস্টেন্স নেই সেজন্য 0, p1 থেকে p2 থেকে p2 এর কোনো ডিস্টেন্স নেই এজন্য 0, p2 থেকে p3 থেকে p3 এর কোনো ডিস্টেন্স নেই 0, p4 থেকে p4 এর কোনো ডিস্টেন্স নেই বলে 0। তাহলে আমরা ডিফারেন্স বেরবো p1 p2 p1 p3 p1 p4 p2 p1 p2 p3 p2 p4, এরকমভাবে ডিস্টেন্সগুলো বের করবো, তাই না? সেম কাজটাই হচ্ছে এখানে করছি আমরা আবার। তো সূত্র হচ্ছে আমাদের কি ম্যাক্স x2 মাইনাস x1 কমা y2 মাইনাস y1, তাহলে x2 মাইনাস x1 করলে কত হচ্ছে, যদি আমরা p1 থেকে p2 চিন্তা করি, p1 থেকে p2 মান কত দেওয়া ছিল 0 2 আর 2 0, তাহলে x2 মাইনাস x1 2 মাইনাস 0 করলে কত আসছে 2, এই যে এখানে আমি 2 লিখে নিয়েছি। আর y2 মাইনাস y1, তাহলে y2 হচ্ছে এইটা আর y1 হচ্ছে এইটা, তাহলে 0 মাইনাস 2 করলে কত হচ্ছে মাইনাস 2, তাই না? তাহলে 2 আর মাইনাস 2 এটাকে মডুলাস করলে কত পাচ্ছি 2 2, তাহলে দুইটাই কি সেম ভ্যালু, তো আমরা যেটা ম্যাক্স সেটাকে নিচ্ছি, যেহেতু সেম ভ্যালু কোনো ম্যাক্সিমাম নেই, যেটা একটাকে নিলেই হয়ে গেল। বাট এখানে যদি এরকম আসতো 2 3 বা 2 5, তাহলে আমরা কী যেতাম যেটা ম্যাক্সিমাম ভ্যালু 3 বা 5 যাই আসতো না কেন অন্য কেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা সেটাকে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটাকে নিতাম। সিমিলার ওয়েতে সেম ফর্মুলা ইউজ করে আপনারা এই টেবিলটাকেও ক্যালকুলেট করে নেবেন। তো হোপফুলি আপনারা মিন কাওয়াসকি ডিস্টেন্সটাও বুঝতে পারছেন, এবং আমি সূত্রগুলোকে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি যে কীভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয় এবং স্টেপ বাই স্টেপ কীভাবে ক্যালকুলেশন করতে হবে। তো এখন আমরা দেখব মাহালানোবিস ডিস্টেন্স। মাহালানোবিস ডিস্টেন্সের ফর্মুলাটা হচ্ছে √x মাইনাস এম পাওয়ার টি সামেশন ইনভার্স x মাইনাস এম, এটা হচ্ছে তার সূত্র। এবং আমাদের একটা এক্সাম্পল দেখি তাহলে এটা বুঝতে ইজি হবে। x এর মান y এর মান দেওয়া আছে, x হচ্ছে 2 3 4, y এর মান হচ্ছে 3 5 2 দেওয়া আছে। তা আমরা এখান থেকে x এর মান আগে মিন বের করে নিব বা গড় বের করে নিব। গড় কীভাবে বের করতে হয়, সবগুলো যোগ করে টোটাল ইয়েতে ভাগ করতে হয়, তাই না? অর্থাৎ x এর গড় কীভাবে বের করে, এগুলো সবগুলো যোগ করবো 2 + 3 + 4 ডিভাইড বাই 3, কারণ এখানে 3টা ভ্যালু আছে, তাই না? আবার y এর জন্য সিমিলার ওয়েতে 3 + 5 + 2 ডিভাইড বাই 3 করলে আমরা এটার গড় মানটা পেয়ে যাব বা মিন ভ্যালুকে পেয়ে যাব, তাই না? তাহলে x এর মান কত আমাদের 3 3, অর্থাৎ আমাদের যে x এবং y এর যে পজিটিভ ইন্টিজার সেইটা। এখন আমরা এখানে কী করবো, x মাইনাস এম বের করবো, কারণ আমাদের সূত্রে কী বলা আছে x মাইনাস এম এর মানটা বের করতে। তাহলে আমরা যে x এর ভ্যালুটা সেখান থেকে আমরা যেই মিন ভ্যালুটা পেয়েছি দুটার ক্ষেত্রে x y এর ক্ষেত্রে সেটাকে মাইনাস করবো। তাহলে 3 3 আর এখানে 3.33, তাহলে 3 থেকে 3 মাইনাস করলে 0 আর 3 থেকে 3.33 মাইনাস করলে
মানে -0.33, তাই না? কারণ 3 থেকে 3.33 বড়, যেহেতু মাইনাস আছে সে সামনে মাইনাস সাইনটা বসছে। তাহলে এক্স এম এর মানটা আমরা পেয়ে গেছি। তো আমরা যখন x - m পেয়ে গেছি, সেখান থেকে x - m পাওয়ার টিটা বের করতে পারবো। সেটা কীভাবে? আমাদের x - m কী ছিল? x - m ছিল, এই যে x - m ছিল 0 আর এখানে -0.33। এটা কোন ম্যাট্রিক্স অনুযায়ী আছে? 2 × 1, তাই না? এটাকে যদি আমরা উল্টা করে নিই, অর্থাৎ 1 × 2 করে নিই, অর্থাৎ এই ফর্মে লিখে নিই 0, -0.33 করে নিই, তাহলে x - m পাওয়ার টি, অর্থাৎ এইটা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, জাস্ট আমরা ম্যাট্রিক্সের ফরম্যাটটা চেঞ্জ করে দিলাম, আর কোনো কাজ করিনি। এখন আমাদের কী বলা হয়েছিল কোশ্চেনে? আর একটা কিসের মান লাগবে? আর একটা হচ্ছে এই যে সামেশনের ইনভার্স মানটা লাগবে। সেটা কীভাবে বের করতে হবে? আমরা কোভ্যারিয়েন্স বের করব। আমাদের যেই ভ্যালুগুলো দেওয়া সেখান থেকে কোভ্যারিয়েন্স বের করব, সেখান থেকে আমরা খুব ইজিলি মানে সামেশনের মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কোভ্যারিয়েন্স অফ xx, কোভ্যারিয়েন্স অফ xy, কোভ্যারিয়েন্স অফ yx আর কোভ্যারিয়েন্স অফ yy, এগুলোকে আমরা এখন ক্যালকুলেশন করব। তো কোভ্যারিয়েন্স অফ xx এর মান কী হবে? 1 / x - 1, আর এখানে হবে আমাদের xx, তাই না? তাহলে x এর থেকে x এর মান কত ছিল? 3। এই সবগুলোকে মাইনাস করব, শুধু x এর ভ্যালুকে 2, 3, 4 এগুলোকে মাইনাস করব। তাহলে 2, 3 হোল স্কোয়ার প্লাস 3, 3 হোল স্কোয়ার প্লাস 4, 3 হোল স্কোয়ার। এই যে x এর যে ভ্যালুগুলো আমি সেগুলোকে নিয়েছি এবং x এর যে মিন ভ্যালু সেখান থেকে সেগুলোকে মাইনাস করেছি। ঠিক আছে, তাহলে 1/x - 1, x এর মান কত? 3, মিন ভ্যালু যেটা 3 - 1 করলে আসছে কত? 2, 1/2 ইন্টু এটার ক্যালকুলেশন করলে আসছে 1 + 0 + 1। এটাকে এখন যদি ক্যালকুলেট করে তাহলে আসছে কোভ্যারিয়েন্স অফ xx এর মান 1। এবার আমরা সিমিলার ওয়েতে xx এর মান বের করা হয়ে গেল, xy এর মান বের করব। xy এর মান কীভাবে বের করব? সিমিলার ওয়েতে 1/x - 1, আর এখানে কি হবে? xy দুইটা ইউজ হবে। এখন x এর ভ্যালু ইউজ করব এবং y এর ভ্যালু ইউজ করব। তো আমরা একটু দেখে নিই x এর ভ্যালু কী কী আছে, 2, 3, 4, y এর ভ্যালু কী আছে? 3, 3, 5, 2। এখন কী করব? 2, 3, 4 এটার সাথে 3 মাইনাস করব, আর y এর ভ্যালুর সাথে মানে x এর ভ্যালুর সাথে x মাইনাস করবো, y এর ভ্যালুর সাথে y মাইনাস করবো। মোট সহজ কথা হচ্ছে এইটা। তাহলে 2, 3, 4 এগুলো সবগুলোর সাথে 2 - 3, 3 - 3, 4 - 3, আর y এর সাথে y এর মিন ভ্যালু অর্থাৎ 3.33, 3 - 3.33, 5 - 5, 3.33, 2 - 3.33, এটার হোল স্কোয়ার অ্যাপ্লাই করবো না, জাস্ট গুণ করব। বাট আগেরটার ক্ষেত্রে আমরা কী করছিলাম? হোল স্কোয়ার গুণ করছিলাম, তাই না? যেহেতু আমরা xy দুটোকে নিচ্ছি সেই জন্য আমাদের আর হোল স্কোয়ার করা লাগছে না, জাস্ট দুটো ভ্যালুকে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু, এটা হচ্ছে x এর মিন, এটা হচ্ছে y এর মিন, মানে মিন ভ্যালু আর কি। তো এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি? 0.5। তো এখন দেখেন কোভ্যারিয়েন্স অফ xy যা আর কোভ্যারিয়েন্স অফ yx সেম, তাই না? তো এটাও 0.5ই হবে। তাহলে আমাদের কী পেয়ে গেলাম? কোভ্যারিয়েন্স অফ xx পেয়ে গেলাম, xy পেয়ে গেলাম, yx পেয়ে গেলাম। এখন yটা ক্যালকুলেশন করতে হবে এই xx এর মতন করেই। এখানে আমরা কী করছিলাম? x এর ভ্যালুকে নিয়েছিলাম, এখন নিব y এর ভ্যালু এবং y এর মিন এবং তার হোল স্কোয়ার করব। তাহলে এখন কী হচ্ছে? কোভ্যারিয়েন্স অফ y বাই 1/3 - 1, আর এখানে হচ্ছে এই যে y এর যে ভ্যালুগুলো 5, 2, 3 যেগুলো ছিল, এই যে 3, 2, 3, 5, 2 আমি এখানে একটু উল্টা করে নিয়েছি, এটা আপনাদের ইচ্ছা যেভাবে নেবেন, ওই অর্ডারও নিতে পারেন, এই অর্ডারও নিতে পারেন, সেম ভ্যালুই আসবে। তাহলে 3 - 3.33, 3.33 কোনটা? y এর মিন ভ্যালু, তাই না? প্লাস 2 - 3.33 প্লাস 3 - 3.33 সবগুলোর হোল স্কোয়ার হবে, যেমনটা এক্স এর ক্ষেত্রেও হোল স্কোয়ার হয়েছিল সিমিলার ওয়েতে। তো এখন এটাকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 2.33। তাহলে দেখেন আমরা কোভ্যারিয়েন্স xy, xx, xy, yx, yy সবগুলোর মান পেয়ে গেছি। এই যে xx এর মান কত? 1, যেখানে 1 লিখে নিচ্ছি। xy এর মান কত? 0. এই যে xy এর মান হচ্ছে 0.5 লিখে নিয়েছি। xy আর yx এর মান সেম, এটাও 0.5 লিখে নিয়েছি, এবং yy এর মান 2.33 এটাও লিখে নিয়েছি। পেয়ে গেছে, তাই না? আমরা কোভ্যারিয়েন্সের সব মানগুলো। তো এখন এখান থেকে আমরা সামেশনের ডিটারমিনেন্ট বের করবো। ডিটারমিনেন্ট বের করার ফর্মুলা কি? এরকমভাবে গুণ হবে 1 × 2.33, আর এরকমভাবে গুণ হবে 0.5 × 0.5, আর এখানে হচ্ছে মাইনাস, তাই না? দুটার মধ্যে ডিফারেন্স বের করবো। তাহলে 1 × 2.33 করলে 2.33 থাকছে, মাইনাস সূত্রের মাইনাস
0.5 ইন্টু 0.5 করলে 0.25, তাহলে 2.33 থেকে 0.25 মাইনাস করলে কত আসছে 2.08। তার মানে যেই সামেশনের যে ডিটারমিনেন্ট সেটাকে পেয়ে গেছি, তাই না? তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি এটা ইনভার্স মানটাকে বের করতে পারবো। ইনভার্স মানে কি, 1 বাই যে ভ্যালুটা আসবে সেইটা, মানে ডিটারমিনেন্টের যে ভ্যালুটা সেইটা সাথে আমরা এখন কোভেরিয়েন্সটাকে গুণ করব, অর্থাৎ 2.08 যেটা আমরা একটু আগে বের করলাম ডিটারমিনেন্ট, এই যেটা জাস্ট 1 কেন দিলাম, ইনভার্সের জন্য, আর আমাদের যে কোভেরিয়েন্সগুলো সেইগুলো। তাহলে এখন এটাকে কী করলে ক্যালকুলেশন কী করা যায়, এটা হচ্ছে 2.33 ডিভাইড বাই 2.08 মাইনাস 0.5 2.08 ডিভাইড বাই মাইনাস 0.5, এখানে হচ্ছে 2.08 আর 1 হচ্ছে ডিভাইড বাই 2.08। এখন দেখেন আমাদের কোভেরিয়েন্স কী ছিল, কোভেরিয়েন্স ছিল এটা 1 0.5 0.5 2.33, বাট এখানে দেখেন কোভেরিয়েন্স কি সেম আছে, সেম নাই, উল্টাই গেছে, তাই না? কেন উল্টাই গেছে, কারণ এখানে আমরা ইনভার্স ইউজ করছি, অর্থাৎ আমাদের যে রিয়েল ভ্যালু থাকবে সেখান থেকে যদি আমরা ইনভার্স করি সবগুলো ভ্যালু কিন্তু উল্টাই যাবে। সেম কাজটা এখানে করা হয়েছে, এটাকে কনফিউজড হবেন না বা এটা মাথায় রেখে ম্যাথকে সলভ করবেন। আপনারা কিন্তু ভুল করেও এখানে এই কোভেরিয়েন্সের মানগুলোকে ইউজ করবেন না যখন আমরা ইনভার্স করবেন। অবশ্যই সেই ভ্যালুগুলোকে আপনারা এক্সচেঞ্জ করে নেবেন বা উল্টাই নেবেন। তো এগুলোকে ক্যালকুলেশন করলে কত আসছে, আমরা ইনভার্সের মান কত পাচ্ছি, এটাকে ক্যালকুলেট করলে 1.12, এটাকে করলে মাইনাস 0.24, এটাকেও সেম আসবে মাইনাস 0.24, এটা হচ্ছে 0.84। তাহলে আমরা ইনভার্সের মানটাও পেয়ে গেলাম। তাহলে দেখেন আমরা কি পেলাম, আমাদের সূত্রে কি চাইছিল এক্স মাইনাস এম টি, এটার মানটা আমরা এই যেখানে বের করে নিছি, পেয়ে গেছি এর মানটা। এরপর কী বলা হয়েছিল, ইনভার্স এ মানে সামেশন, ইনভার্স সামেশনের মানটা আমরা একটু আগে ক্যালকুলেট করলাম, এই যে ইনভার্স সামেশনের মানটা পেয়ে গেছি। আর হচ্ছে কি বলছিল, এক্স মাইনাস এম এর মানটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তখন সবগুলো মান তো আমরা পেয়ে গেছি, এখন জাস্ট এটাকে আমরা অ্যাপ্লাই করব। এই যে সবগুলোর মান আমি এখানে লিখে নিয়েছি বোঝার সুবিধার জন্য। এক্স মাইনাস এম পাওয়ার টির মান হচ্ছে এটা, ইনভার্স সামেশনের মান হচ্ছে এইটা, আর এক্স মাইনাস এম এর মান হচ্ছে এইটা। তো এখন এটাকে আমরা ক্যালকুলেট করব। কীভাবে ক্যালকুলেট করব, এটা ধাপে ধাপে ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেশন করতে ইজি হবে। তো ফার্স্টে আমরা এই দুটাকে ক্যালকুলেট করব, 0 আর মাইনাস 0.33, আর এই কোভেরিয়েন্সের মানে কোভেরিয়েন্স না সরি এই যে ইসের সামেশনের যে ইয়েটা ইনভার্স মান যেটা সেইটা। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে 0 1.12 ইন্টু 0 ইন্টু 1.12 প্লাস মাইনাস 0.33 ইন্টু মাইনাস 0.24 প্লাস আবার 0 আসবে, তাই না? তাহলে 0 ইন্টু মাইনাস 0.24 প্লাস মাইনাস 0.33 ইন্টু 0.48, এটাকে আমরা ক্যালকুলেশন করলে এখন কত পাবো, এই যে এইটুকু করলে এইটা কমা এইটুকু করলে এইটা, এখানে কিন্তু কমা, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা আবার কি করব, এই যে ভ্যালুটা পেয়ে গেছি এটার সাথে আমাদের আরেকটা ভ্যালু ছিল না এক্স মাইনাস এম এর, এই যে এই ভ্যালুটা, এটাকে আবার ক্যালকুলেশন করব। তাহলে আবার সিমিলার ওয়েতে 0.0792 ইন্টু 0 প্লাস 0.15484, এটার সাথে কী গুণ করব, মাইনাস 0.33, এটাকে গুণ করব, আর এটা দুটো প্লাস হবে। তাহলে এটা করলে কত আসছে, 0.052272 পেয়ে গেছি। তাহলে দেখেন আমাদের সূত্র কী ছিল, আমাদের সূত্র ছিল এগুলো সবগুলোর গুণ, তাই না? তা আমরা ম্যাট্রিক্সগুলো সবগুলো গুণ করে নিয়েছি। এখন জাস্ট কী করতে হবে, রুট করলেই আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমাদের মাহালানবিস ডিস্টেন্স, তাই না? তো ডিএম বলতে ডিস্টেন্স আর এমতে হচ্ছে মাহালানবিস, আপনারা কনফিউজড হবেন না যেখানে ডিএম আবার কী জিনিস। মাহালানবিস ডিস্টেন্সকে ডিএমতে আমি ডিনোট করছি। তো এটা তো আমাদের সবগুলোর মান, তাই না? এই যে এইটা আমরা ধাপে ধাপে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করলাম না, তো এই মানটাই তো এইটা। এই যে প্রথমে এই দুটো ক্যালকুলেট করলাম, পরে এই দুটোর সঙ্গে যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটার সাথে আবার এটাকে ক্যালকুলেট করলাম, তাহলে আমরা পুরোটার মানটা পেয়ে গেলাম। একটু ভেঙে ভেঙে করেছি। তো এটাকে যদি রুট করি এই মানটাকে, তাহলে যে মানটা আমরা পাবো 0.2286, এটাকে আমরা 0.23 লিখতে পারি। তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার জন্য তার মাহালানবিস ডিস্টেন্স। তো ম্যাথটা একটু বড়, একটু লেন্দি, বাট হোপফুলি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন। আমি স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে
আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন দেখব সিমিলারিটি বিটুইন বাইনারি ভেক্টরস। তো এখানে একটা এক্সাম্পল দেখব, যেই প্রবলেমটার নাম হচ্ছে এসএমসি ভার্সেস জ্যাকার্ড। তো এসএমসি ভার্সেস জ্যাকার্ডের জন্য আমাদের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে বাইনারিতে, সেখানে দেওয়া আছে এক্সের মান দেওয়া আছে এইটা এবং ওয়াইয়ের মান দেওয়া আছে এইটা। এখান থেকে আমাদের সলিউশনটা হবে এরকম যে যখন আমাদের এক্সের মানও 0 ওয়াইয়ের মানও 0 সেরকম সংখ্যা কতগুলো আছে, আবার যখন এক্সের মান 0 ওয়াইয়ের মান 1 সেটা কয়টা আছে, আবার এক্সের মান 1 ওয়াইয়ের মান 0 তখন কয়টা আছে, আর দুইটাই মানে এক্স আর 1 দুইটাই 1 এটা কয়টা আছে, এরকমভাবে মান বের করতে হবে। তো দেখেন, তো ফার্স্ট আমরা দেখবো এক্সের মানও 0 ওয়াইয়ের মানও 0। দেখেন এখানে x1 y0 এটা কিন্তু হলো না, তাই না? তাহলে এখানে x0 y0 একটা, x0 y0 দুইটা, x0 y0 তিনটা, x0 y0 চারটা, x0 y0 পাঁচটা, এই যে 6টা, এই যে 7টা, এখানে এই জন্য লিখছি 7। আর এফ এর মান যখন 0 1 হবে, অর্থাৎ এক্স এর মান 0 ওয়াইয়ের মান 1 হবে। তাহলে দেখেন প্রথমে আমাদের কী হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি এখানে x1 y0 এটা তো হলো না, তাই না? আমাদের কী দেওয়া ছিল, এক্সের মান 0 হতে হবে, ওয়াইয়ের মান 1 হতে হবে। তাহলে এখানে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে ওয়াইয়ের মান 1 আছে, এখানে ওয়াইয়ের মান 1 আছে, আবার এক্সের মান 0, এখানেও এক্সের মান 0। তাহলে এক্সের মান 0 ওয়াইয়ের মান 1, এক্সের মান 0 ওয়াইয়ের মান 1, এখানে কয়টা পেলাম, দুইটা। আবার এফ হচ্ছে 1 0, তাহলে এক্সের মান 1 ওয়াইয়ের মান 0, এরকম কয়টা আছে, তাহলে এক্সে একটাই 1 আছে এবং ওয়াই এখানে 0 আছে, তাহলে এখানে হচ্ছে 1। আর দুইটাই যখন 1 থাকবে x1 y1 এরকম কোনো একটা সিচুয়েশন এখানে আছে নাই, তাই না? এই জন্য হচ্ছে এখানে 0। তো আমরা এখান থেকে বাইনারি এগুলোকে ফাইন্ড আউট করে নিলাম যে কয়টা কয়টা করে আসছে। তো এখন আমরা এখান থেকে এই এসএমসি আর জ্যাকার্ডের যে এটা ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করবো। তো ফর্মুলা হচ্ছে প্রথমেরটাই এসএমসির ক্ষেত্রে যখন x1 y1 অর্থাৎ f11 আর x0 y0 অর্থাৎ f00 অর্থাৎ f11 প্লাস f00 ডিভাইড বাই এই সবগুলোর যোগফল। ক্লিয়ার? আমি আরেকবার রিপিট করছি যে এসএমসির ফর্মুলা হচ্ছে সবগুলো 0 আর সবগুলো 1-এর যোগফল, অর্থাৎ f00 প্লাস f11 যোগ করব, দেন কাকে দিয়ে ডিভাইড করব, এই সবগুলোকে দিয়ে ডিভাইড করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে এসএমসির ভ্যালু, যেমনটা এখানে করছি যে f11 প্লাস f00 এটা হচ্ছে উপরে থাকবে ডিভাইড বাই f01 f10 f11 f00 অর্থাৎ সবগুলোকে ডিভাইড করবো। তাহলে f11 এর মান কত, 0, আর f00 এর মান কত, f00 এর মান 7, তাহলে 0 প্লাস 7 ডিভাইড বাই সবগুলোর যোগফল, তাই না? 7 প্লাস 2 প্লাস 1 প্লাস 0 সবগুলো করে নিছি, এখানে ডিভাইড করলে আসছে 0.7। তাহলে আমরা এসএমসির মানটা পেয়ে গেলাম। এখন আমরা জ্যাকার্ডের মানটা বের করব। তো জ্যাকার্ডের জন্য আমরা কী মনে রাখবো যে আমাদের কখনও 0 মানকে কাউন্ট করবো না, যেখানে মিনিমাম একটা 1 থাকবে অথবা দুইটাই 1 থাকবে সেগুলোকে কাউন্ট করব। এটা হচ্ছে নিয়ম, জ্যাকার্ডের ক্ষেত্রে আমরা কোনো 0কে কাউন্ট করব না, মিনিমাম একটা হলেও 1 থাকতে হবে, এরকম ভ্যালুগুলোকে আমরা কাউন্ট করব। তো এটার ফর্মুলাটা কি, আগেরটার মতনই, বাট আমরা সেখানে 0কে স্কিপ করব। তো এখানে 0 স্কিপ করলে কি আসছে, f11 অর্থাৎ দুইটাই 1, এক্সের মানও 1 ওয়াইয়ের মানও 1, তাই না? এটাকে ডিভাইড করবো কাকে দিয়ে, 0 বারে যেখানে একটা 1 হলে পাবো সেগুলোকে কাউন্ট করবো। তাহলে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে দুইটা 1 আছে, তাই না? তাহলে এই তিনটাকে কাউন্ট করবো। 0 যেহেতু জ্যাকার্ডে কাউন্ট হয় না সেজন্য এটাকে আমরা স্কিপ করবো। এখানে সেম কাজটাই করা হয়েছে, 0কে বাদ দিয়ে আগেরটার মতন করেই f11 ডিভাইড বাই f10 f01 f11 অর্থাৎ মিনিমাম একটা হলেও 1 থাকতে হবে। এটা হচ্ছে বারবার বলছি কারণ এটা মনে রাখবেন, নাহলে কিন্তু এখানে ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে। তাহলে f11 এর কত পাইছিলাম আমরা, 0 ডিভাইড বাই এই সবগুলো, মানে যেখানে সবগুলো না সরি যেগুলোতে 1 আসছে অর্থাৎ 2 1 আর 0, 2 প্লাস 1 প্লাস 0 গুলো আনসারটা আসছে 0। তাহলে এসএমসির মান পেয়ে গেলাম 0.7 আর জ্যাকার্ডের মান পেয়ে গেলাম 0। এটাই হচ্ছে এই অ্যান্সারটার কোশ্চেনটার জন্য তার সলিউশন। তো খুবই ইজি না, আপনারা জাস্ট এক্সাম্পল থেকে এরকমভাবে বের করে নেবেন যে এক্স ওয়াই মানগুলো অনুসারে, এরপর সেখান থেকে এসএমসি জ্যাকার্ডের ফর্মুলা ইউজ করে জাস্ট মান বসায় ক্যালকুলেশন করলেই এসএমসি এবং জ্যাকার্ডের জন্য বাইনারি ভেক্টরের সিমিলারিটি খুঁজে বের করতে পারেন খুব ইজিলি। এখন দেখবো কোসাইন সিমিলারিটি। কোসাইন সিমিলারিটির ফর্মুলা হচ্ছে COS তে কোসাইন বলেছে, আর এখানে হচ্ছে D1 D2-র মান কোশ্চেনে দেওয়া থাকবে এবং ফর্মুলাটা হচ্ছে D1 D2-র মানটা আমরা বের করবো, দেন সেখান থেকে D1 আর D2-র যেই ডবল মডুলাস ভ্যালুটা সেটাকে ডিভাইড করব। সেটা কীভাবে, D1 D2-র মান দেওয়া আছে, আমরা এখান থেকে D1 D2-র মানটাকে বের করবো, তাহলে D1 D2 গুণ করব, অন্য কিছু না। তো
তাহলে 3 into 1, 2 into 0, 0 into 0, 5 into 0, এরপর 3টা 0 হলো। এবার 2 into 1, 0 into 0, 0 into 2, এই 2 into 1, 0 into 0, 0 into 2 জাস্ট গুণ করে দিলাম। এরপর যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের D1 D2 মান। ঠিক আছে, এবার হচ্ছে আমরা সিঙ্গেলভাবে D1 D2 মান বের করবো। সেটা কীভাবে? সেটা হচ্ছে যেই ভ্যালু থাকবে সেই ভ্যালুতে আবার সেটাকে গুণ করবো। তাহলে প্রথমে হচ্ছে D1 এর জন্য, তাহলে 3 into 3, এই যে 3 into 3 প্লাস 2 into 2 প্লাস 0 into 0, এরপরে প্লাস 5 into 5, এরকমভাবে বাকিগুলোর জন্য যেই ভ্যালু থাকবে সেই ভ্যালু দিয়ে আবার গুণ করব। করার পরে সেটার পাওয়ার কি থাকবে? 0.5। ঠিক আছে, সবগুলো ভ্যালুকে তার সেই ভ্যালুটা দিয়ে গুণ করবো, অর্থাৎ 3 into 3, 2 into 2, 0 into 0, 5 into 5, 0 into 0, 0 into 0, 0 into 0 করতে সবগুলো করে তার পাওয়ার যদি আমরা 5 দিই, মানে 0.5 দিই, সেক্ষেত্রে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে D1 এর মান। সিমিলার ওয়েতে আমরা D2 জন্য বের করব। তাহলে এখানে হচ্ছে 1 into 1, এরপর হচ্ছে 6টা 0 সাথে 0 গুণ করবো, 0 into 0, 0 into 0, এরকমভাবে 0 গুণ করবো। এরপর হচ্ছে 1 into 1, 0 into 0, 2 into 2, এই যে এখানে যে কাজটা করছি। আর এটারও সিমিলার ওয়েতে পাওয়ার হচ্ছে 0.5। এটা ক্যালকুলেশন করলে আসছে 2.449। তাহলে দেখেন আমরা এই যে কোসাইন সিমিলারিটি বের করার জন্য যে ফর্মুলা, এইটা এবং এই দুটার মান পেয়ে গেছি, তাই না? এখন এটাকে জাস্ট আমরা ওই ফর্মুলা অনুসারে ভ্যালুগুলোকে ভ্যালুতে মান বসাবো এবং সেটা ক্যালকুলেট করব। সেটা কী হবে? D1 D2 মানটা হবে উপরে, অর্থাৎ এখানে বসবে, আর এটা হচ্ছে কি আকারে আছে, কোনো সিম্পল নেই, মানে কি গুণ, তাই না? এই দুটো গুণ আকারে। তাহলে 6.481 আর 2.499কে গুণ করলে আমরা যেটা পাবো, তার সাথে যদি আমরা এটাকে ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই যে কোসাইন D1 D2, অর্থাৎ এই যে এই মানটা 0.3150। খুবই ইজি, জাস্ট মনে রাখবেন যে আমরা প্রথমে D1 এবং D2 মান বের করবো, এরপর সিঙ্গেলভাবে D1 D2 মানগুলোকে বের করবো, দেন সেই ফর্মুলার মধ্যে সেই মানগুলো বসালেই আমাদের কোসাইন সিমিলারিটির মানটা আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। আর এখানে সিঙ্গেলভাবে বের করার সময় মনে রাখবেন পাওয়ারটা অবশ্যই 0.5 থাকবে। দ্যাটস ইট, আর কোনো কমপ্লেক্স কিছু নাই এর মধ্যে। আমরা এখন দেখব ড্রব্যাক অফ কোরিলেশন। তো ড্রব্যাক অফ কোরিলেশনের জন্য আমাদের এরকম এক্সাম্পল দেওয়া থাকবে, এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া থাকবে কোশ্চেনে। সেখান থেকে আমাদের প্রথমে কী করতে হবে একটু এখানে দেখিয়ে দিই। প্রথমে আমাদের এক্স এবং ওয়াই দুটার জন্যই ফার্স্ট হচ্ছে এক্সের জন্য দেখি, এক্সের জন্য মিন বের করবো। তার ফর্মুলা হচ্ছে XI ডিভাইড বাই N, অর্থাৎ XI বলতে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা ইনপুট হিসেবে, এই যে এটা। ঠিক আছে, এটাকে দিয়ে N, অর্থাৎ আমরা মিন কীভাবে বের করি, যে কটা সংখ্যা দেওয়া থাকে সেগুলো যোগফল ডিভাইড বাই যে কটা সংখ্যা থাকে তার পরিমাণ, তাই না? সেইটা তা মিন বের করার পরে সেটা কী করবো, আমরা স্কোয়ার ডিভিয়েশন বের করবো, এই যে এই ফর্মুলাটা ইউজ করে XI মাইনাস X বার, অর্থাৎ মিন ভ্যালু যেটা সেটাকে মাইনাস করবো XI এর সাথে, দেন সেটার স্কোয়ার করবো। এরপর কি স্যাম্পল ভ্যারিয়েন্সের ক্ষেত্রে আমরা এইটা কীভাবে করবো, X স্কোয়ার মানে স্কোয়ার উপরে, আর এক্স হচ্ছে এক্সের জন্য বের করছে, সেই জন্য যখন ওয়াইয়ের জন্য করবো তখন হবে ওয়াই হবে ইকুয়াল টু XI মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই N মাইনাস 1, এটা হচ্ছে সূত্র। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হচ্ছে SX ইজিক্যাল টু, এই যে আমরা সিম্পল ভ্যারিয়েন্সটা পেয়েছি এটাকে রুট ওভার করলে যেটা মানটা হবে সেটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান। তো এরকমভাবে এক্সের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পদ্ধতি বের করবো, ওয়াইয়ের জন্য বের করবো। করার পরে আমরা এই কোরিলেশনে এই ফর্মুলাতে এই মানগুলো জাস্ট বসিয়ে দিলেই আমাদের ড্রব্যাক যে কোরিলেশনটা সেটা কিন্তু এই এক্সাম্পলের জন্য সলভ করা হয়ে যাবে। তো আমরা এখন আসেন স্টেপ বাই স্টেপ দেখি। আমরা তো সূত্রগুলো দেখলাম, সেগুলো কীভাবে অ্যাপ্লাই করবো আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখবো। তো প্রথমে চিন্তা করি এক্সের জন্য কী দেওয়া আছে, -3, -2, -1, 0, 1, 2, 3 এগুলো দেওয়া আছে, তাই না? তাহলে এখন আমরা প্রথমে কী করবো, প্রথমে আমরা কী বলছিলাম যে মিন বের করবো, তাই না? মিনের ফর্মুলা কি, XI ডিভাইড বাই N, এই যে XI ডিভাইড বাই N। তাহলে XI বলতে ইনপুট যেটা দেওয়া আছে সেইটাই, -3, -2, 0, 1, 2, 3 এরকমভাবে, তাই না? এগুলো দেওয়া আছে, সবগুলো যোগ করবো ডিভাইড বাই N, অর্থাৎ আমরা গড় যেভাবে বের করি সেইটা। N7 কেন হলো, কারণ এখানে 7টা সংখ্যা আছে, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 সবগুলো যোগফল আর টোটাল সংখ্যা। এটা করলে আমরা পাচ্ছি মিনের মান কত পাচ্ছি, 0। তাহলে X মাইনাস এক্স বার, অর্থাৎ এক্স মিনের যে মান, এক্স মিনের মান কত পাইছি, 0 পাইছি, তাই না? তাহলে এটা তার কোনো মাইনাস করার কিছু নাই, অটোমেটিক 0ই। তাহলে যেটাতে যে সংখ্যাটা 0 মাইনাস করে গেলে সেই সংখ্যায় থাকে, কোনো চেঞ্জ হয় না। তাহলে আমাদের কি হচ্ছে, এই সংখ্যাটাই থাকছে,
এই যে -3 -2 -1 1 0 1 2 3 এটাই থাকছে। তাহলে কি বলছিলাম যে এখানে স্কোয়ার ডেভিয়েশন বের করতে হবে, তাই না? এই যে মিন বের করলাম, এখন স্কোয়ার ডেভিয়েশনের জন্য আমরা এটার স্কোয়ার করব। যেহেতু আমাদের এক্সের মানটা মানে এক্সের যে মিনের মানটা সেটা 0 আসে, সেটা কিছু মাইনাস হচ্ছে না, জাস্ট এক্সের যে ইনপুটটা সেটার সঙ্গে আমরা স্কোয়ার করব। স্কোয়ার করলে কী হচ্ছে দেখেন, এখানে হচ্ছে -3 সাথে স্কোয়ার করলে 9, এরপর হচ্ছে 4 2, এখানে হচ্ছে 1, এরপর হচ্ছে 0 1 2 4 9 সরি 149। ঠিক আছে, জাস্ট স্কোয়ার করলাম, আর কিছু করিনি, জাস্ট এখানে যোগ করে দিলে হচ্ছে কত 28 পেয়ে যাচ্ছি। এরপর আমরা এখানে কী করবো, স্যাম্পল ভ্যারিয়েন্স বের করবো। স্যাম্পল ভ্যারিয়েন্সের সূত্রটা কী ছিল, এই যে SX স্কোয়ার ইকুয়াল টু, এই যে আমরা এই মানটা একটাকে পেলাম স্কোয়ার ডেভিয়েশনের ক্ষেত্রে, এই যে এই ভ্যালুটা, এটাকে কাকে দিয়ে ডিভাইড করবো n-1কে দিয়ে। n-1 বলতে এক্সের যে কটা সংখ্যা আছে, 7টা সংখ্যা আছে না, এই যে 1 2 3 4 5 6 7, 7কে দিয়ে 1 মাইনাস করবো, n-1 করবো। তাহলে এটা xi মাইনাস এক্স বারের মান স্কোয়ারের মানটা কত পাইছি এখানে 28, আর ইসের মান n-1 কত হবে, তাহলে n কত ছিল 7, 7 - 1 করলে কত আসছে 6, 28/6। তাহলে স্যাম্পল ভ্যারিয়েন্সটা পেয়ে গেছি। এখন স্যাম্পল ভ্যারিয়েন্সকে যদি আমরা রুট করি তো সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পেয়ে যাবো, তাই না? এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে এই যে কী করা হয়েছে, SX স্কোয়ারকে জাস্ট রুট ওভার করা হয়েছে। তাহলে SS স্কোয়ারকে আমরা কী করবো, রুট করব। তাহলে SX এর স্কোয়ার কত পাইছি 28/6, 28/6কে রুট করলে আমরা পাচ্ছি 2.16। ক্লিয়ার? সিমিলার ওয়েতে এখন আমরা এক্সের জন্য বের করলাম, ওয়াই এর জন্য বের করব। তাহলে ওয়াই এর মিন বের করব, y bar ইকুয়াল টু yi ডিভাইড বাই n। yi বলতে যে ইনপুট দেওয়া আছে 9 4 10 সরি 10 না 9 4 1 0 1 4 9 লিখে নিচ্ছি যোগ আকারে, কারণ সবগুলো যোগ দিয়ে টোটাল সংখ্যার দিয়ে ভাগ করতে হবে, তাই না? এখানেও দেখেন 9টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 সরি 7টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 7। তাহলে সবগুলো যোগফলকে দিয়ে টোটাল সংখ্যার যে অ্যামাউন্ট সেটাকে ডিভাইড করলে আমরা তার মিন ভ্যালু পেয়ে যাচ্ছে, তাই না? ওয়াইয়ের জন্য এখানে মিন ভ্যালু পেয়েছি 4। তাহলে এখন আমরা কি করব, আমরা ডেভিয়েশনের জন্য ক্যালকুলেশন করব, স্কোয়ার ডেভিয়েশনের জন্য ক্যালকুলেট করব। তার আগে আমরা কি করব, মাইনাস করব, কারণ এখানে আমার সূত্র কি, yi মাইনাস মিন ভ্যালুটা, অর্থাৎ ইনপুটের সাথে মিন ভ্যালুকে মাইনাস করতে হবে। এই যে yi মাইনাস মিন ভ্যালু, তাহলে দেখেন মানে ফার্স্টে কী ছিল 9, 9 - 4 করলে কত হচ্ছে 5, এই যে 5, এরপরে আবার 4, 4 - 4 করলে 0, এই যে 0, আবার এখানে কি 1, 1 - 4 করলে কত -3, আবার এখানে কত 0, 0 - 4 করলে কত -4, আবার এখানে কত 1, 1 - 4 করলে -3, এই যে -3, আবার এখানে কত হচ্ছে 4 আর 9, 4 থেকে 4 গেলে 0 আর 9 থেকে 4 গেলে 5, তাহলে এই যে 0 5 মাইনাস করে নিচ্ছি, জাস্ট অন্য কিছু করিনি। আগেরটাই কেন মাইনাস করি, কারণ আমাদের মানে এক্সের যে মিন ভ্যালু সেটা 0 আসছিলো, সেটা মাইনাস করার কিছু ছিল না। যেহেতু ওয়াইয়ের মিন ভ্যালুটা 4 আসছে, সেজন্য আমরা yi থেকে ওয়াই যে মিন ভ্যালুটা সেটাকে মাইনাস করলাম, কারণ আমরা সূত্র অনুসারে সেটা করতে বলছিল। এবার কি করতে হবে, আমরা যে ভ্যালুটাকে পেয়েছি সেটাকে স্কোয়ার করব। তাহলে 5 স্কোয়ার করলে 25, 0 স্কোয়ার করলে 0, -3 স্কোয়ার করলে 9, -4 স্কোয়ার করলে 16, -3 স্কোয়ার করলে 9, 0 আর 5 স্কোয়ার করলে 25। এটাকে জাস্ট যোগ করে দিলাম, তাহলে আমরা কত পেয়ে গেলাম 84। তার মানে স্কোয়ার ডিভিয়েশন পেয়ে গেছি, তাই না? তাহলে দেখেন আমরা কী করছিলাম, মিন বের করলাম, স্কোয়ার ডিভিয়েশন পেয়ে গেলাম। এখন কি স্যাম্পল ভ্যারিয়েন্স বের করবো, সিমিলার ওয়েতে এক্সের জন্য বের করছিলাম, ওয়াইয়ের জন্য সেরকমভাবে বের করবো। তাহলে এখন এস ওয়াই আগে ছিল কি, আগে ছিল আমাদের এখানে এক্স ছিল, তাই না? কেন এক্স ছিল, কারণ আমরা এক্সের জন্য ক্যালকুলেশন করছিলাম, সেই জন্য এক্স ছিল। এখন আমরা কিসের জন্য ক্যালকুলেশন করছি, ওয়াইয়ের জন্য, সেই জন্য হচ্ছে এখানে এখন ওয়াই আসছে আর স্কোয়ারটা আসে ইকুয়াল টু কী হচ্ছে আমাদের এই যে ফর্মুলা, এটা তো xi মাইনাস এক্স বার, কিন্তু এখানে কী হবে, ওয়াইয়ের জন্য yi মাইনাস ওয়াই বার স্কোয়ার, মানে স্কোয়ার ডিভিয়েশনের যে ফর্মুলাটা সেটা ডিভাইড বাই n-1, তাই না? এই যে n-1, তাহলে এখানেও 7টা ছিল, এখানে 6 হয়ে গেল, তাহলে 84/6 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে স্যাম্পল ভ্যারিয়েন্সকে আমরা এখন কী করবো, জাস্ট এই ভ্যালুকে রুট করলেই কি আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পেয়ে যাব, তাই না? তাহলে SY, কারণ আমরা ওয়াইয়ের জন্য বের করছি, ইজিক্যাল টু রুট ওভার এই যে এই ভ্যালুটা 84/6 করলে কত পাচ্ছি, রুট করলে 3.74।
তাহলে আমরা এক্স এবং ওয়াইয়ের জন্য তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটাকে বের করে ফেলছি। এখন দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেন বের করলাম, কারণ আমাদের কোরিলেশন বের করতে গেলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে লাগবে, তাই না? n-1 এর মান তো আমরা জানি, এগুলোর মানও পেয়ে গেছি। তাহলে এখন আমরা মানে এটার আর এটার মান পাইছি, বাট গুণ করার পর তো আর মান পাইনি, তাই না? সিঙ্গেলভাবে xi মাইনাস এক্স বার yi মাইনাস ওয়াই বারের মান পেয়ে গেছি। এখন আমরা এই সূত্রকে অ্যাপ্লাই করব। তাহলে দেখেন আমাদের xi আর এক্স বার কী ছিল, এইটা, আর ওয়াই বার কত ছিল, এইটা, তাই না? এখন আমরা কী করবো, জাস্ট মাল্টিপ্লিকেশন করবো পেয়ার ওয়াইজ মাল্টিপ্লিকেশন কীভাবে করে, এই যে -3 × 5, তার -2 × 0, এই যে -2 × 0, -1 × -3, এই যে -1 × -3, এরপর হচ্ছে 0 × 4, 0 × -4, এরপর হচ্ছে 1 × -3, এরপর 2 × 0 আর 3 × 5 করলে যে মানগুলো পাচ্ছি সেগুলোকে আমরা কী করবো, এখন সাম করব। এই যে এইগুলোকে জাস্ট সাম করলে আমাদের প্রোডাক্ট আসে কত, মানে প্রোডাক্টের সামটা আসে কত, 0। তাহলে আমরা এখন xi মাইনাস এক্স বার yi মাইনাস ওয়াই বারের মান পেয়ে গেছি গুণ করার পরে 0, তাই না? এখানে 0 হয়ে গেল। n-1 দুইটাই কী ছিল, এক্সের ভ্যালু ছিল 7টা এবং ওয়াইয়ের ভ্যালু ছিল 7টা, তাই না? তাহলে 7 - 1 করলে কত হচ্ছে 6। আর স্ট্যান্ডার্ড ডিভিশন এক্স এর মান কত পেয়েছি, একটু আগে ক্যালকুলেশন করলাম, এই যেখানে এক্সের জন্য পেয়েছি 2.16, তাই না? এই যে 2.16, আর ওয়াইয়ের জন্য কত পেয়েছি, ওয়াইয়ের জন্য পেয়েছি 3.74। ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা 0 আসছে। এটাই হচ্ছে ওই এক্সাম্পলটার জন্য তার কোরিলেশন বা ড্রব্যাক কোরিলেশন। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে ইনফরমেশন বেসড মেজার, লিঙ্ক বিটুইন আনসার্টেনিটি অ্যান্ড প্রবাবিলিটি। অর্থাৎ আনসার্টেনিটি এবং প্রবাবিলিটির মধ্যে লিঙ্ক স্থাপন করা হচ্ছে ইনফরমেশন বেসড মেজার যেটা, সেটা তো এনট্রপি জেনারেলি মেজার অফ আনসার্টেনিটি ইন ডেটা। এনট্রপি দিয়ে মেনলি আমরা ডেটার মধ্যে যে আনসার্টেনিটি থাকে সেটাকে মেজার করতে পারি। সেটা কীভাবে, এনট্রপির ফর্মুলা হচ্ছে hx = মাইনাস সামেশন অফ i = 1 to n pi log 2 pi। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাকে ইউজ করে আমরা প্রবলেমকে সলভ করতে পারবো। যেমন ধর একটা সিম্পল এক্সাম্পল যদি এখানে দেখি, এখানে হচ্ছে এলিজেবল ভোটার দেওয়া আছে 5 yes 2 no, টোটাল ভোটার হচ্ছে 7 জন, তার মধ্যে 5 জন হচ্ছে ভোট দেওয়ার জন্য এলিজেবল, 2 জন হচ্ছে ভোট দেওয়ার জন্য এলিজেবল না, তাই না? এবং টোটাল ভোটার কত, 7 জন। তো এই প্রবাবিলিটি কীভাবে বের করবো, প্রবাবিলিটি অফ ইয়েস হচ্ছে 5/7 আর নো হচ্ছে 2/7, তাই না? তাহলে এখান থেকে আমরা এনট্রপি কীভাবে বের করতে পারি, এই ফর্মুলাতে মান বসাই দিব, আর কোনো কিছু নেই। তাহলে এখানে হচ্ছে ভোটারের জন্য, এক্সের জায়গায় এখানে কিসের জন্য ভোটার হিসেবে করছি, আর এখানে হচ্ছে সূত্রের মাইনাস pi log 2 pi। আর এখানে কেন প্লাস হলো, কারণ আমাদের এখানে সামেশনের সাইন দেওয়া আছে, তাই না? সামেশন মানে তো প্লাস। তাহলে মাইনাস ps log 2 ps প্লাস pno log 2 pno, ঠিক আছে? যোগ করছি কারণ এই যে সামেশনের জন্য, এটা তো বলে দিলাম। তাহলে ps কত পাইছি আমরা, 5/7 log 2, সূত্রের log 2 ps, pi, তাই না? এই যে এটাই ps log 2 মাঝখানে 5/7 প্লাস pনোর জন্য 2/7 log 2, pনোর জন্য 2/7। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবেন। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে 0.86। এটা হচ্ছে এই এক্সাম্পলটার জন্য তার এনট্রপি। খুবই ইজি না? তা আমরা এতক্ষণ দেখলাম ইনফরমেশন মেজার করার জন্য, মানে ইনফরমেশন বেসড মেজারমেন্টের জন্য। এখন দেখব মিউচুয়াল ইনফরমেশনের জন্য কীভাবে আমরা এনট্রপির মানটা ক্যালকুলেট করতে পারি। শেয়ার ইনফরমেশন বিটুইন 2 ভ্যারিয়েবলস, অর্থাৎ দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যে ইনফরমেশনগুলো শেয়ার হচ্ছে তার যেই রেশিওটা বা তার যেই মেজারমেন্টটা সেটা করে হচ্ছে মিউচুয়াল ইনফরমেশন। তো এটার সূত্রটা কি, ফর্মুলা হচ্ছে আইতে হচ্ছে ইনফরমেশন xy, তো দুইটা ভ্যারিয়েবল xy, তাই না? এখানে হচ্ছে 2 ভ্যারিয়েবল xy ধরে নিছি। তাহলে এখানে হচ্ছে এনট্রপি বের করতে হবে hx + hy মাইনাস hxy, ঠিক আছে? এখন কি করব, এখন আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলে বলা হয়েছে এখানে 6টা এন্ট্রি দেওয়া আছে, আন্ডার গ্র্যাজুয়েট 3টা, গ্র্যাজুয়েট 3টা। টেস্ট রেজাল্ট কী বলা হয়েছে, যে
আন্ডার গ্র্যাজুয়েট হচ্ছে দুইটাই ইয়েস, মানে দুজন আন্ডার গ্র্যাজুয়েট আর একজনকে বলা হয়েছে নো, অর্থাৎ সে আন্ডার গ্র্যাজুয়েট না। আর গ্র্যাজুয়েটে বলা হয়েছে দুজন ইয়েস একজন নো। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে এবং এখান থেকে বলা হয়েছে মিউচুয়াল ইনফরমেশনকে ক্যালকুলেশন করতে। এই ফর্মুলাটাকে আমরা ইউজ করবো এখন। তা আমরা এখন প্রথমে কি বের করব? প্রথমে হচ্ছে স্টুডেন্টের জন্য বের করব। এখানে দেখেন এখানে কি আছে, প্রথমে গ্র্যাজুয়েট আছে কয়টা? 3টা, তাই না? এই যে 1 2 3, সরি, আন্ডার গ্র্যাজুয়েট আছে 3টা, গ্র্যাজুয়েট আছে 3টা। তো যখন আমাদের ইভেনলি ডিস্ট্রিবিউট থাকে, স্টুডেন্টের জন্য চিন্তা করছি আমরা, এসটিডি স্টুডেন্ট, ইভেনলি ডিস্ট্রিবিউট থাকলে আমাদের এন্ট্রপির মান অলওয়েজ 1 হবে। এটা কিন্তু মনে রাখবেন, তাহলে আপনাদের ক্যালকুলেশন করা লাগছে না। যদি ইভেন সংখ্যক দেখেন 3 1 5, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মানে ইভেনলি ডিস্ট্রিবিউট থাকলে সেখানে এন্ট্রপির মানটা সবসময় 1 হবে। এখানে 3টা আছে, এখানে 3টা আছে, ইভেনলি ডিস্ট্রিবিউট, তাই না? 3টা আন্ডার গ্র্যাজুয়েট, 3টা গ্র্যাজুয়েটকে টেস্ট করা হচ্ছে স্টুডেন্ট ব্রাঞ্চের মধ্যে, সেই জন্য এখানে এন্ট্রপির মানটা আমরা 1 লিখে নিছি। ক্লিয়ার? আর এখন আমরা টেস্টের জন্য বের করব। টেস্টে দেখেন ইয়েস আছে কয়বার? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। টোটাল 6টার মধ্যে 4 বার ইয়েস, 2 বার নো, তাই না? তাই টেস্টের জন্য এখন এন্ট্রপি বের করব। এন্ট্রপির যে ফর্মুলা সেটা ইউজ করে -4/6, অর্থাৎ ইয়েসের জন্য আগে বের করব। 4/6 log 2 4/6 প্লাস কেন? এন্ট্রপিতে আমরা জানি সামেশন সাইন থাকে, তাই না? প্লাস সেই জন্য। আর নো আসছে 2 বার, তাহলে 2/6 log 2 2/6। ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 0.91। এটা হচ্ছে টেস্টের জন্য আমরা এন্ট্রপির মানটাকে পেয়ে গেলাম। এখন দেখেন আমাদের ইনফরমেশনের যেই ফর্মুলাটা সেখানে কী ছিল? HX HY এর মানটা আমরা বের করে ফেলছি। এখন কি বের করতে হবে? দুইটার মানটা একসাথে, অর্থাৎ কম্বাইনলি এটার জন্য এন্ট্রপির মানটা এখন বের করতে হবে। সেটা কীভাবে বের করব? আমরা আবার চলে যাচ্ছি কোশ্চেনে। দেখেন আন্ডার গ্র্যাজুয়েট আছে কয়জন? 2 জন, এবং আন্ডার গ্র্যাজুয়েট না কয়জন? 1 জন। আবার গ্র্যাজুয়েট আছে 2 জন, আন্ডার গ্র্যাজুয়েট না 1 জন। তাহলে এখানেও হচ্ছে রেশিও কি? 2/6, এখানেও 2/6, আবার এখানে 1/6, এখানেও 1/6, মানে 1 জন না 2 জন, হ্যাঁ, এরকমভাবে দুটোর ক্ষেত্রে সেমভাবে আছে। তো সেই জন্য আমরা কী করছি? আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 2/6 log 2 2/6, এই যে 2 জন আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, আর 1 জন হচ্ছে নো, তাই না? তাহলে এখানে হচ্ছে 1/6, তাহলে প্লাস 1/6 log 2 1/6। তাহলে আমাদের এক্স এর মানটা ক্যালকুলেট করা হয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে ওয়াই এর জন্য, গ্র্যাজুয়েটের জন্য 2 জন ইয়েস 1 জন নো। তাহলে এখানেও সিমিলার ওয়েতে প্লাস 2/6 log 2 2/6 প্লাস 1/6 log 2 1/6। 1/6 কেন হলো? 1 জন নো আছে, সেই জন্য 1/6 হলো। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখেন 2/6 log 2 2/6 আর এই প্লাস 2/6 log 2 2/6, এখানে মাইনাস এখানে প্লাস থাকার কারণে এটা কী হলো? কাটাকাটি হয়ে গেল। তাহলে জাস্ট এই 1/6 log 2 1/6 প্লাস 1/6 log 2 1/6 করলে আমরা পাচ্ছি 0.86। এটাই হচ্ছে এই এক্সাম্পলটার জন্য তার মিউচুয়াল ইনফরমেশন। জাস্ট এই ফর্মুলাকে অ্যাপ্লাই করছি। আমরা দেখব এই চ্যাপ্টারের একদম লাস্ট টপিক, সেটা হচ্ছে ডেটা প্রসেসিং। ডেটা প্রসেসিংয়ে অনেকগুলো কাজ করা হয়, যেমন অ্যাগ্রিগেশনের কাজ করা হয়, স্যাম্পলিংয়ের কাজ করা হয়, ডিসক্রিটাইজেশনের কাজ করা হয়, বাইনারিজাইজেশনের কাজ করা হয়, তারপরে ডাইমেনশনাল রিডাকশনের কাজ করা হয়, ফিচার সাবসেট সিলেকশন করা হয়, ফিচার ক্রিয়েশন করা হয়। তো আমরা সবগুলোই দেখব। ফার্স্টে দেখি অ্যাগ্রিগেশনে কী করা হয়। কম্বাইনিং 2 or more attributes or objects into a single attribute or object, অর্থাৎ 2 বা ততোধিক অ্যাট্রিবিউট বা অবজেক্টকে সিঙ্গেল অ্যাট্রিবিউট বা অবজেক্টে কনভার্ট করা হয় বা কম্বাইন করা হয়, যার ফলে কী হয়? ডেটাকে সামারাইজিং করা যায় খুব ইজিলি অ্যাগ্রিগেশনের মাধ্যমে, তাই না? এরপর ডেটা প্রসেসিং আর কী করা হয়? স্যাম্পলিং করা হয়। স্যাম্পলিং কি? স্যাম্পলিং ইজ দ্য মেন টেকনিক এমপ্লয়েড অফ ডেটা রিডাকশন, অর্থাৎ আমরা ডেটা থেকে স্যাম্পল নেব, সেখান থেকে খুব ইজিলি আমরা ডেটাকে রিডাক্ট করতে পারবো, তাই না? তো স্যাম্পলিং আবার দুইটা ক্যাটাগরি থাকে, সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আর একটা হচ্ছে স্ট্রাটিফাইড স্যাম্পলিং। তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা কি? দেয়ার ইজ অ্যান ইকুয়াল প্রবাবিলিটি অফ সিলেক্টিং এনি পার্টিকুলার আইটেম, অর্থাৎ নির্দিষ্ট একটা এরিয়ার মধ্য থেকে আমরা যে কোনো ধরনের পার্টিকুলার আইটেমকে সিলেক্ট করতে পারি, তার প্রবাবিলিটি ইকুয়াল থাকে, যে র্যান্ডমলি যে কোনো একটা সিলেক্ট করতে পারি, কোনো বাধা ধরার নিয়ম নেই। যেমন ধরেন আমরা একটা ক্লাস থেকে নিলাম, যে একটা মানে একজন পার্সনকে নিলাম চেক করার জন্য, সে কি মেয়ে না ছেলে, র্যান্ডমলি, কোনো ধরনের কোনো ছাড়াই, প্রবাবিলিটি ছাড়াই। এটাই হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের আবার দুইটা সাব ক্যাটাগরি আছে, সেগুলো হচ্ছে স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট আর একটা হচ্ছে স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট। অর্থাৎ স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্টে কী হবে?
যে অ্যাজ ইচ আইটেম ইজ সিলেক্টেড ইট ইজ রিমুভ ফ্রম দ্য পপুলেশন, অর্থাৎ উইদাউট বলতে কী হয়েছে, কোনো রিপ্লেসমেন্ট হবে না। অর্থাৎ আমরা যে মানুষটাকে স্যাম্পল হিসেবে নিলাম, সে ওখান থেকে যদি চলে যায়, আমরা নিয়ে যাই তাকে মানে চেক করার জন্য, সে কি মেল না ফিমেল চেক করার জন্য, তাহলে সে কী হলো, রিপ্লেস তার হলো না তার কোনো, তাই না? তাহলে সেক্ষেত্রে ওখানে ওই পপুলেশন থেকে ওই পিপলটা কিন্তু রিপ্লেসার হলো না, সে ওটা বাদ পড়ে গেল, তাই না, রিমুভ হয়ে গেল। আর স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্টে কী হয়, যে অবজেক্টস আর নট রিমুভ ফ্রম দ্য পপুলেশন অ্যাজ দে সিলেক্টেড ফর দ্য স্যাম্পল। অর্থাৎ আমরা যদি ওই ধরেন ওখানে 2টা মার্কার আছে একটা ক্লাসে, সেখানে যদি একটা মার্কারকে নিই তার মানে কী কালারের কালি চেক করার জন্য, আর একটা মার্কার তো ওখানে আসে, তাই না? এই যে উইথ রিপ্লেসমেন্ট, অর্থাৎ একটা নেওয়ার পরেও কিন্তু আর একটা এক্সিস্টিং থাকছে ওই ক্লাসে, এটাই হচ্ছে স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট। ক্লিয়ার? আর স্যাম্পলিংয়ের 2 টাইপস ছিল, সেটা হচ্ছে সিম্পল র্যান্ডাম স্যাম্পলিং, আর একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ে কী হয়, স্লিপ দ্য ডেটা ইন্টু সিভারাল পোর্শনস। অর্থাৎ আমরা কী করি, একটা নির্দিষ্ট পপুলেশনের মধ্যে থেকে স্যাম্পল কালেক্ট করি বা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থেকে স্যাম্পল কালেক্ট করি, এই কাজটা হচ্ছে সিভারাল পোর্শনে ভাগ করে নেওয়া হয় এবং সেখান থেকে যদি আমরা স্যাম্পল কালেক্ট করি সেটাই হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। ক্লিয়ার? এরপরে হচ্ছে ডিসক্রিটাইজেশন। It is the process of converting a continuous attribute into an ordinal attribute. It is both supervised and unsupervised learning. অর্থাৎ এই ডিসক্রিটাইজেশন প্রসেসে কী হয়, আমাদের একটা কনভার্টিং প্রসেস, যেটা কিনা আমরা কন্টিনিউয়াস অ্যাট্রিবিউটকে অর্ডিনাল অ্যাট্রিবিউটে কনভার্ট করে দেয়। অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাট্রিবিউট থেকে আমরা অর্ডিনাল অ্যাট্রিবিউট কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের মানে রেশিও দেয়, অর্থাৎ যেটা এক্সাম্পল দিচ্ছিলাম অর্ডিনালে, গুড, বেটার, বেস্ট, ঠিক ওরকমভাবে ডিসক্রিট করে দেয়, আমাদের কন্টিনিউয়াস ভ্যালুগুলোকে ডিসক্রিট করে দেয়। এই ডিসক্রিটাইজেশনের ক্ষেত্রে সুপারভাইজ লার্নিংও কাজে লাগে, আনসুপারভাইজ লার্নিংও কাজে লাগে। সুপারভাইজ লার্নিং কি, যে আমরা একটা মডেলকে আগে থেকে লার্নিং করিয়ে রাখি, সেই লার্নিংকে সে পরে ফলো করে, লার্নিং মডেলকে ফলো করে সে যে কোনো প্রবলেমকে সলভ করে, সেটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। আর আনসুপারভাইজ লার্নিং কি, যদি আমরা কোনো লার্নিং মডেল কোনো মেশিনকে শিখাই না রাখি, সে র্যান্ডমলি তার যে চিন্তাধারা সেটাকে বেস করে বা বিভিন্ন সোর্স থেকে যে ইনফরমেশন কালেক্ট করেছে সে আউটকাম দেয়, সেটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং, তাই না? এটা কিন্তু আমি আমাদের আগের সেমিস্টারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, সেখানে সুপারভাইজ লার্নিং এবং আনসুপারভাইজ লার্নিংয়ের মধ্যে ডিফারেন্সটা দেখিয়েছিলাম। তো আপনার সুবিধার জন্য একবার বলে দিচ্ছি। তো এখন আমরা দেখব বাইনারাইজেশন। ইট ম্যাপস এ কন্টিনিউয়াস অর ক্যাটাগরিক্যাল অ্যাট্রিবিউট ইন্টু ওয়ান অর মোর বাইনারি ভ্যালুস। অর্থাৎ ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলোকে আমরা যদি বাইনারি ভ্যারিয়েবল হিসেবে আউটকাম হিসেবে দেখতে চাই, সেক্ষেত্রে বাইনারাইজেশনের কাজ কিন্তু এখানে করা হয়। যেমন ক্যাটাগরিক্যাল ভ্যালু দেওয়া আছে ফুল, পোর, ওকে, গুড, গ্রেট। তো এখানে ইন্টিজার ভ্যালু দেওয়া আছে 0, 1, 2, 3, 4, তাই না? দেন ফুল কোন জায়গায় আছে, x1-এ আসছে, সেই জন্য এখানে হচ্ছে x1-এ 1, এখানে হচ্ছে x-এর এখানে 1 আসছে। পোর আছে কত, 2 নম্বরে, সেই জন্য হচ্ছে x2-র জায়গায় 1 আসছে। ওকে আছে কততে, 3 নম্বরে, তো x3-র জায়গায় 1 আসছে। গুড আছে কত, x4-এর জায়গায়, তাহলে এখানে হচ্ছে x4-এর জায়গায় 1 আসছে। এটা হচ্ছে 5 নম্বর পজিশন, এই জন্য x5-এর জায়গায় এখানে গ্রেট আসছে, বাকিগুলো 0 হয়ে গেছে। এটাই হচ্ছে বাইনারাইজেশন। অর্থাৎ একটা ভ্যালুকে আমরা কোন ক্যাটাগরি অনুযায়ী তাকে বাইনারি ভ্যালুতে কনভার্ট করতে পারি, তার অবস্থান অনুসারে আমরা সেটাকে বাইনারি ভ্যালুতে কনভার্ট করে নিচ্ছি, তাই না? যেটা একটু আগে দেখলাম, যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পজিশন, এই জন্য ফার্স্ট পজিশনে, সেকেন্ড পজিশন সেকেন্ড জায়গায় আছে, থার্ড পজিশন থার্ড জায়গায় আছে, ফোর্থ অবস্থায় ফোর্থ জায়গায় আছে, ফিফথ অবস্থায় ফিফথ পজিশনে আছে। এটাই হচ্ছে বাইনারাইজেশনের কাজ। এরপর হচ্ছে আমরা দেখবো অ্যাট্রিবিউট ট্রান্সফরমেশন। অ্যাট্রিবিউট ট্রান্সফরমেশনে কী করা হয়, ডেটাকে স্কেলিং করা হয় এবং ডেটাগুলোকে নর্মালাইজেশন ভ্যালুকে ডিটারমাইন করা হয়, যার ফলে আমরা অ্যাট্রিবিউটকে ট্রান্সফর্ম করতে পারি খুব ইজিলি। এবার হচ্ছে ডাইমেনশনারি রিডাকশন। রিডিউস নাম্বার অফ অ্যাট্রিবিউট, অর্থাৎ অ্যাট্রিবিউটের নাম্বারকে সে রিডাক্ট করতে পারে বা রিডিউস করতে পারে। তো ডাইমেনশনারি রিডাকশনের জন্য 2টা ওয়ে আছে, একটা হচ্ছে কার্স আর একটা হচ্ছে পিসিএ। কার্স কি, when dimensionally increased data becomes sparse or limited, which are critical for clustering or an outline detection become less meaningful. অর্থাৎ আমরা চেষ্টা করব ডেটাকে যখন আমরা ডাইমেনশনালি রিডাকশন করতে যাবো, সেক্ষেত্রে কার্সকে অ্যাভয়েড করতে, ঠিক আছে? সেটার জন্য মেনলি আমরা ডাইমেনশনাল রিডাকশনকে ইউজ করি। এই যে পারপাসের মধ্যে আছে অ্যাভয়েড কার্স অফ ডাইমেনশনালিটি। তো কার্সে কী হচ্ছে, আমাদের যখন ডাইমেনশনটি ইনক্রিজ হচ্ছে, সেই ক্ষেত্রে কী হচ্ছে, আমাদের লিমিটেশন বেড়ে যাচ্ছে, যার ফলে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে আমাদের ক্লাস্টারিং করা। ক্লাস্টারিং কিন্তু আমি আগের লেকচার ভিডিও দেখিয়েছি। ক্লাস্টারিং হচ্ছে গ্রুপিং।
অর্থাৎ একই টাইপের বা সেম ক্যাটাগরি ডেটাকে একটা গ্রুপ করে ভাগ করাই হচ্ছে ক্লাস্টারিং। এবং আউটলায়ার হচ্ছে সেগুলোর মানে একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্টের ডিফারেন্সগুলোকে ডিটেক্ট করা কঠিন হয়ে যায়, এবং তার ফলে কী হয়, সেই ডেটাটা লেস মিনিংফুল হয়ে মানে মিনিংলেস হয়ে যায়, মিনিং থাকে না ডেটার। আর ডাইমেনশন রিডাকশনের পিসিএ কি? পিসিএ হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের শর্ট ফর্ম হচ্ছে পিসিএ। গোল ইজ টু ফাইন্ড এ প্রজেকশন দ্যাট ক্যাপচার দ্য লার্জেস্ট অ্যামাউন্ট অফ ভেরিয়েশন ইন ডাটা। পিসিএরকে আমরা একটা টেকনিক হিসেবে ধরতে পারি, যেটা কিনা কী করে, এটা মানে প্রজেকশন করে, যেটা কিনা টেস্ট করে যে কত ধরনের ভ্যারিয়েশন থাকতে পারে লার্জ অ্যামাউন্ট ডেটা থেকে। সে খুঁজে বের করে যে একটা ডেটা কত টাইপের ভ্যারিয়েশনে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, সেটাই হচ্ছে পিসিএ। এই ডাইমেনশনাল রিডাকশনের পারপাসগুলো হচ্ছে অ্যাভয়েড কার্ডস অফ ডাইমেনশনালিটি। তো এই জন্য আমি কার্ডসটা আগে দেখিয়ে দিলাম যে কেন আমরা এটাকে অ্যাভয়েড করবো ডাইমেনশনালিটিকে হচ্ছে রিডাকশনের ক্ষেত্রে। আর রিডাকশন অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড মেমোরি, অর্থাৎ টাইম এবং মেমোরিকে রিডিউস করে হচ্ছে ডাইমেনশনাল রিডাকশন। হেল্পস টু এলিমিনেট ইরেলিভেন্ট ফিচার্স, অর্থাৎ ইরেলিভেন্ট যে ফিচার্সগুলো বা যে নয়েজগুলো সেগুলোকে এলিমিনেট করতে আমাদের ডাইমেনশনাল রিডাকশন হেল্প করে। আর কোন টেকনিক ফলো করা হয় সেটা হচ্ছে পিসিএ, যেটা একটাকে বললাম যে পিসিএ যেটা একটা ডেটাকে কত ভ্যারিয়েশনে আনা যায় সেটার উপর কাজ করে, একটা টেকনিক এটা অ্যাকচুয়ালি। যে পিসিএ হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। পিসিএ এরপর হচ্ছে সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন, এগুলো হচ্ছে টেকনিক। আর এখানে হচ্ছে কি কোন ইউজ করা হয়, সুপারভাইজ লার্নিং ইউজ করা হয় এবং নন লিনিয়ার টেকনিকগুলোকে ইউজ করা হয় ডাইমেনশনাল রিডাকশনের ক্ষেত্রে। এখন আমরা দেখব ফিচার সাবসেট সিলেকশন। এটা কিন্তু ডেটা প্রসেসিংয়ের যে স্টেপগুলো সেগুলোই চলছে। তো লাস্ট দুটো স্টেপ হচ্ছে ডেটা প্রসেসিংয়ের ফিচার সাবসেট সিলেকশন। সেটা হচ্ছে দিস ইজ দ্য অ্যানাদার ওয়ে অফ রিডিউস ডাইমেনশনালিটি অফ ডেটা, যেটা কি রিডিউস করে রিডান্ডেন্ট ফিচার্স, ইরেলিভেন্ট ফিচার্সগুলোকে সে রিডিউস করে বা এলিমিনেট করে। বেসিক্যালি ইন সিম্পল টার্ম ইট ইজ ইউজ টু চয়েসিং বেস্ট অ্যাট্রিবিউট, অর্থাৎ বেস্ট অ্যাট্রিবিউটগুলোকে সিলেকশন করার জন্য আমরা ফিচার সাবসেট সিলেকশনকে ডেটা প্রসেসিংয়ে ইউজ করে থাকি। ক্লিয়ার? আর লাস্ট যেই ডেটা প্রসেসিং মেথডটা সেটা হচ্ছে ফিচার ক্রিয়েশন। ইট ইজ ইউজ টু ক্রিয়েটিং নিউ অ্যাট্রিবিউট ফ্রম এক্সিস্টিং ওয়ান। দেয়ার আর থ্রি জেনারেল মেথোডোলজিস: ফিচার এক্সট্রাকশন, ফিচার কনস্ট্রাকশন, ম্যাপিং ডেটা টু নিউ স্পেস। অর্থাৎ ফিচার ক্রিয়েশনটা কি, যে নতুন একটা অ্যাট্রিবিউটকে ক্রিয়েট করা হয় এক্সিস্টিং কোনো একটা অ্যাট্রিবিউট বা কোনো একটা ফিচার্স থেকে নতুন একটা অ্যাট্রিবিউটকে ক্রিয়েট করার প্রসেসটাই হচ্ছে ফিচার ক্রিয়েশন। তো এখানে তিনটা মেথোডোলজি হচ্ছে ফিচারকে এক্সট্রাকশন করা হয়, ফিচারকে কনস্ট্রাকশন করা হয় এবং ম্যাপিং ডেটা ইন্টু নিউ স্পেস। ডেটাকে নতুন একটা স্পেসে নিয়ে ম্যাপ করা হয়, যার ফলে নতুন একটা ক্রিয়েশন কিন্তু বা নতুন একটা অ্যাট্রিবিউট কিন্তু আমরা সেখান থেকে পেয়ে যাই। তো এই ছিল আজকের এই টপিক্সের লাস্ট পার্ট। তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, কারণ এই টপিক্সটাই অনেক চ্যাপ্টারটাই অনেক বড়। সো এই জন্য অনেক বেশি দুঃখিত অনেক লেন্দি করার জন্য ভিডিওটা। বাট আমি চাচ্ছিলাম যে একটা চ্যাপ্টার একবারে যদি আমি দিয়ে দিই ভিডিওর মধ্যে, তাহলে আপনারা একবারে দেখে শেষ করতে পারবেন, বা আপনারা চাইলে সেটাকে ভেঙে দেখতে পারবেন, বাট সেটাকে খুঁজে পেতে সমস্যা হবে না। তো দ্যাটস ওয়াই আমি ভিডিওতে একটা পার্টই করে দুটা পার্ট করলাম না। তা আমি ওভারঅল যতগুলো থিওরি দেখাইছি বা যতগুলো ম্যাথ দেখাইছি, তো আমরা যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ। চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা।